গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন ২ কলমে জান্নাতুল ফিরদৌস মিথিলা। গল্পের পঞ্চম পর্ব। একনাগারে স্মৃতিচয়ন শেষে থামল রৌদ্র। গলার স্বরও কেমন ধরে এসেছে ছেলেটার। চোখ দুটোতে ও যেন রক্তাক্ত আভা ছড়িয়ে পড়েছে নিমিষেই। রৌদ্র খেয়াল করল সে জানালার সামনে দাঁড়ানো। অতীতের কথাগুলো বলতে বলতে কখন যে এখানে চলে এসেছে টেরই পায়নি ছেলেটা। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের কাছে দুহাত ভাঁজ করে জানালার বাইরে দৃষ্টি ফেলে অদূরের আকাশে একাই রাজত্ব করতে থাকা চাঁদের দিকে ছলছল চোখজোড়া নিবন্ধ করে। পরক্ষণেই কিছু একটা বলতে যাবে তার আগেই হুট করে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে অরিন। রৌদ্র থমকে যায়। তৎক্ষণাৎ শরীরের রক্তপ্রবাহ যেন বেড়ে গেল দ্বিগুণ। বুকের কাছে ভাঁজ করে রাখা পেশিবহুল হাত দুটো ঢিলে হয়ে আসে মুহূর্তেই। বুকের খাঁচায় আটকানো হৃদয়টাও যেন নৃত্য তুলতে ব্যস্ত। ছেলেটা পরপর ফাঁকা ঢোক গিলে। গলাটায় বুঝি খরা নেমে এলো তার। অথচ কিছুক্ষণ আগের ঝড় তোলা বৃষ্টির প্রকোপে পরিবেশ কিন্তু যথেষ্ট ঠান্ডা, শীতল। রৌদ্র ধীরে ধীরে অরিনের হাতটা নিজের বুকের কাছ থেকে সরিয়ে নিজেও পিছনে ফিরে তাকায়। অতঃপর দেখতে পায় মেয়েটার ভেজা চোখ মুখ। হয়তো অতীতের কথাগুলো শুনে কান্না করেছে বেশ। কান্নার তোড়ে কপলগুলোয় যেন এক ঐশ্বরিক সৌন্দর্য এসে ভর করেছে। সরু নাকটাও কেমন লাল টুকটুকে হয়ে গেছে। আখিদ্বয়ের কোটরে এখনো চিকচিক করছে জলকণা। রৌদ্র মুগ্ধ চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল কিয়তক্ষণ। তখনই অরিন মুখ খোলে। রৌদ্রের চোখের দিকে তাকিয়ে কাদো কাদো গলায় থেমে থেমে বলে, কেন এমনটা হলো ডাক্তার সাহেব? কেন হলো আমাদের ভালোবাসা নিষিদ্ধ? ডাক্তার সাহেব, এবার কি হবে তাহলে? আমাদের ভালোবাসাও কি অসমাপ্ত থাকবে? কোনোদিনও কি মানবে না আমাদের পরিবার? ডাক্তার সাহেব, আমি যে আপনাকে ছাড়া বাঁচব না। সত্যিই মরে যাব আমি। কথাটা সম্পূর্ণ হবার আগেই তাকে থামিয়ে দেয় রৌদ্র। মেয়েটার ঠোঁটে আঙুল চেপে ধরে সে। পরক্ষণেই বলতে থাকে, হুশোস, এ কথা আর কোনোদিন মুখে আনবি না সানশাইন। আমি থাকতে তোর কিচ্ছুটি হতে দিব না। আমাদের ভালোবাসা অবশ্যই পূর্ণতা পাবে। তুই শুধু আমার পাশে থাকবি, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে থাকবি। পারবি তো? দেখিস বাকিটা আমি সামলে নিব। এতটুকু বিশ্বাস করিস তো আমায়? অরিন ঠোঁটের ওপর থেকে রৌদ্রের আঙুলগুলো সরায়। বাধ্যদের মতো পরপর মাথা ঝাঁকিয়ে বলল, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি আপনাকে ডাক্তার সাহেব। আমি বিশ্বাস করি আপনি পারবেন। রৌদ্র এবার বিজয়ী হাসল। অরিনের ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। অরিনও আবেশে চোখ বন্ধ করে নিল। রৌদ্র বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট সরায়। অরিনের বন্ধ চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল ছেলেটা। অতঃপর দুষ্টুমি ভরা কণ্ঠে বলে ওঠে, এভাবে হুটহাট আমার এতটা কাছে আসিস না সানশাইন। চট করে চোখ দুটো খুলে ফেলে অরিন। সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ে, কেন? আসলো কি হবে শুনি? রৌদ্র এবার বাঁকা হাসল। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। রৌদ্রের এহেন মুখভঙ্গিতে ভরকায় অরিন। সন্নিগ্ধ কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? রৌদ্র নিজের মুখভঙ্গি অপরিবর্তিত রেখে মুখ নিয়ে আসে অরিনের কান বরাবর। তা দেখে অরিন এক কদম পেছাতে গেলে রৌদ্র তার কোমর চেপে ধরে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। এহেন কাণ্ডে অরিন বুঝি হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল কিয়তক্ষণ। মুহূর্ত ব্যয় নিজের ঘাড় বরাবর টের পেল রৌদ্রের উষ্ণ নিঃশ্বাসের আছড়ে পড়া। মেয়েটা তৎক্ষণাৎ কেঁপে ওঠে খানিকটা। মুহূর্তেই বুঝি শিরদাঁড়া বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। পা দুটো যেন আশার হয়ে আসার জোগাড়। রৌদ্র এবার করে বসল আরেক কাজ। বলা কওয়া নেই, মেয়েটার ঘাড় বরাবর টুপ করে চুমু খেয়ে বসে আলগোছে। অরিন যেন এতেই শেষ। ক্ষণিকেই মেয়েটার শরীরে ধরে যায় রাজ্যের কাঁপন। টলমল পায়ে যেই না পড়তে যাবে অমনি তাকে বাহুডোরে চেপে ধরে রৌদ্র। তারপর কালবিলম্বহীন মেয়েটাকে পাজাকোলে তুলে নেয় সে।
অরিন সাথে সাথে চোখমুখ কুঁচকে ফেলে। হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে অরিন রৌদ্রের ঘাড় আর গলার কাছের শার্টের অংশ খামচে ধরে। রৌদ্র এবারেও বাঁকা হাসল। আলতো হাতে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল। তারপর মেয়েটার ওপর খানিকটা ঝুঁকে থেকে হাসকি স্বরে বলল, এভাবে খামচি দিয়ে আমায় কন্ট্রোললেস করিস না সানশাইন। যেখানে তোকে দেখলেই নিজেকে এলোমেলো লাগে, সেখানে তুই এতটা কাছে এলে কিভাবে সামলাই বলতো নিজেকে? বলা তো যায় না, কখন না জানি বোধ হারিয়ে কি করে বসি। অরিন ফট করে উঠে রৌদ্রের মুখ চেপে ধরে অনুনয় করে বলতে থাকে, চুপ করুন ডাক্তার সাহেব, আর এসব বলবেন না প্লিজ। মেয়েটার এমন কাদো কাদো কণ্ঠে বলা কথাগুলো যেন বেশ উপভোগ করল রৌদ্র। মুখের ওপর হতে মেয়েটার হাতটাকে আলতো হাতে সরিয়ে নিল। তারপর সেই হাতের উল্টোপিঠে একটা গভীর চুমু এঁকে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এটুকুতেই তোর এই হাল সানশাইন? তাহলে যখন আমি কন্ট্রোল হারিয়ে ফেলব, তখন কি করবি সানশাইন? অরিন এবার অতিষ্ঠ হল। লজ্জায় কুণ্ঠা যাওয়ার পথে মেয়েটা কোনোরকমে কানে দুহাত চেপে ধরে কপট রাগী ভাব নিয়ে বলল, থামুন, প্লিজ থামুন ডাক্তার সাহেব। এতটা ঠোটকাটা কবে হলেন আপনি? রৌদ্র হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দেয় ছেলেটা। আর অরিন নিজের একরাশ লজ্জাগুলোকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে আবারও বেহায়ার মতো হা করে তাকিয়ে রইল রৌদ্রের সেই মণিমুগ্ধকর হাসির পানে। হাসার এক পর্যায়ে রৌদ্রের চোখ পড়ল অরিনের ওপর। তক্ষুনি নিজের দৃষ্টি সরিয়ে নেয় অরিন। মাথা নিচু করে বসে রইল বিছানায়। রৌদ্র শোয়া ছেড়ে উঠে দাঁড়ায়। পর্ণের শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ঘুমিয়ে পড় সানশাইন, রাত তো অনেক হল। অরিনও মাথা নিচু করে সম্মতি জানায় রৌদ্রের কথায়। রৌদ্র এক পলক মেয়েটার দিকে তাকিয়ে এগিয়ে গেল দরজার নিকট। পরক্ষণেই কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে পাদুটো থামিয়ে দেয় ছেলেটা। পেছনে না ফিরেই অরিনের উদ্দেশ্যে বলল, নিজেকে ধীরে ধীরে তৈরি করে নে সানশাইন। কেননা আমি যেদিন নিজের কন্ট্রোল হারাব, সেদিন তোকে একচুলও ছাড় দিব না। সো কিপ প্রিপেয়ারিং ইউরসেলফ। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়াল না রৌদ্র। দরজাটা খুলে গটগট পায় প্রস্থান ঘটায় অরিনের রুম থেকে। এদিকে তার বলে যাওয়া কথায় অরিনটা যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে, সে খবর কি আছে ছেলেটার? না, নেই তো। অরিন প্রথমে কথাটার ভাবার্থ বুঝতে না পারলেও কিয়তকাল বাদে সবটাই বোধগম্য হয় মেয়েটার। তখনই মেয়েটার মুখে যেন রাজ্যের লজ্জা এসে ভিড় জমিয়েছে। গাল দুটোয় ছেয়ে গেছে রক্তাভাভা। অরিন তৎক্ষণাৎ বালিশে মুখ লুকিয়ে ফেলে। ইসোস, এই মুখ এখন কিভাবে দেখাবে সে? এতটা লজ্জা কিভাবে দিল মানুষটা? কিভাবে এমন বেফাস কথাবার্তা বলে গেল এতটা অবলীলায়? সত্যিই কি তাহলে মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়ে যায়? এই যে এর বাস্তব প্রমাণটা যেন সাক্ষাৎ তার ডাক্তার সাহেব। সকাল সকাল হই হুল্লোড়ে মেতে উঠেছে এহসান বাড়ি। এদিক ওদিক যেন কাজের ছড়াছড়ি। জুবাইদা বেগম আর রাফিয়া বেগম মাত্রই তৈরি হয়ে নামলেন নিচে। তাদেরকে দেখতে পেয়েই এগিয়ে আসেন রাইসা বেগম ও মাইমুনা বেগম। সেই কখন থেকে বড় জায়দের জন্য বসেছিলেন দুজন। যাক, অবশেষে তাদের অপেক্ষা শেষ হল। তবে বাড়ির মেয়েগুলো সাজগোজে ভীষণ ব্যস্ত। রুহিকে তার রুমে পার্লারের মেয়েগুলো সাজাচ্ছে। আহিরা, মাহিরাও সেদিকেই বসে বসে টুকটাক সেজে যাচ্ছে। এদিকে শিশির মেয়েটার চেহারায় বিন্দুমাত্র হাসির ঝলক নেই। চোখ মুখে কেমন বিষাদের ছাপ। অথচ কালব্ধি মেয়েটার মুখ থেকে যেন হাসি সরছিলই না। কুহেলি অবশ্য বেশ খেয়াল করেছে বিষয়টা। শিশিরের এমন মন খারাপ দেখে তার বুঝি বেশ খুশি খুশি লাগছে। সে তো এই খুশিতে গদগদ হয়ে সেজেগুজে যাচ্ছে আপন মনে। অরিন রেডি হবার জন্য নিজের রুমের দিকেই যাচ্ছিল। মেয়েটা আবার এতক্ষণ রুহির রুমেই ছিল। তার আবার চুল সেট করার ভালো অভ্যেস আছে কি না, এজন্যই তো তার কাছে রুহির বেশ বর্ষর আবদার ছিল। আমার চুলটা কিন্তু তোকেই সেট করে দিতে হবে অরি। পার্লারের মেয়েরা হেয়ার স্প্রে দিল, চুলগুলো আমার একদম ড্যামেজ হয়ে যাবে। অগত্যা রুহির এমন আবদারে আর না করতে পারেনি অরিন। তাই তো এতক্ষণে ছাড়া পেল মেয়েটা।
অরিন ব্যস্ত পায়ে হাঁটছিল, তখনই পেছনে থেকে ভেসে আসে রৌদ্রের ডাক। অরি! পা দুটো থমকে দাঁড়ায় অরিনের। রৌদ্রের ডাক কর্ণপাত হতেই যেন বুকের মাঝে এক শীতল ঢেউ খেলে গেল মেয়েটার। অরিন ধীরে ধীরে পেছনে তাকায়। তাকে দেখে রৌদ্র মৃদু হেসে এগিয়ে আসে। অরিনের থেকে সামান্য কিছুটা দূরত্ব রেখে বলে, কই ছিলি সারাদিন? একটু তো সামনেও আসতে পারিস, তাই না? অরিন ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। তবুও কোনোমতে মিনমিনে স্বরে বলল, আসলো রুহিপুর চুল সেট করছিলাম। রৌদ্র স্পষ্ট শুনল মেয়েটার কথা। হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। অরিন আর কিছু বলল না। দাঁড়িয়ে রইল চুপ করে। রৌদ্র একবার আর চোখে আশেপাশে পরখ করে নিল। অদূরেই অরিনের ঠিক পেছনে দুজন লোককে কাজ করতে দেখে রৌদ্র আরেকটু এগিয়ে আসে অরিনের নিকট। মেয়েটার গালের ওপর পড়া অবাধ্য চুলগুলো আলগোছে কানের পিঠে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, বেশি সাজবার দরকার নেই সানশাইন। আমাদের বিয়ে হলে না হয় বেশি করে সাজিস। আমি তখন মন ভরে দেখব তোকে, কিন্তু প্লিজ আজকে বেশি সাজিস না। অরিন যেন আবারও লজ্জায় হাঁসফাঁস করতে লাগল। চোখ দুটো এলোমেলো দৃষ্টি ফেলতে ব্যস্ত চারপাশে। রৌদ্র দেখল সবটা। গলা খানিকটা উঁচু করে অরিনের পেছনে কর্মরত লোকগুলোর উদ্দেশ্যে বলল, এই যে দেখুন তো ওই দিকটায় কেমন ফুলগুলো ছুটে পড়েছে, একটু ঠিক করে দিন তো। অগত্যা এহেন কথায় লোকগুলো পেছনে ফিরল। খুঁজতে লাগল রৌদ্রের বলা কাজটা। রৌদ্র বুঝি এই সুযোগটাই চাচ্ছিল। সে সুযোগ বুঝে টুপ করে চুমু খেয়ে বসে অরিনের মসৃণ গালে। তৎক্ষণাৎ কাজ সেরে সেখান থেকে গটগট পায়ে চলে আসে ছেলেটা। সামনে হাঁটতে হাঁটতেই একবার পেছনে তাকিয়ে অরিনের উদ্দেশ্যে বলল, ঘরে যা জানবাচ্চা। কথাটা শেষ করে পরক্ষণেই আবারও সোজা হয়ে হেঁটে আসে লোকগুলোর দিকে। অতঃপর বলতে থাকে, আরে বুঝেন নাই ব্যাপারটা? দেখি সরুন, আমি খুঁজে দিচ্ছি। এদিকে অরিন যেন এখনো হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন গালে হাত দিয়ে রেখেছে। হয়তো বুঝতে চাইছে কিছুক্ষণ আগের ঘটনাটা কি আদৌ সত্যি কি না। মেয়েটা যখন নিজের এহেন ভাবনায় মশগুল তখনই সেখানে উপস্থিত হয় কুহেলি। অরিনকে এভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে কুহেলি। জিজ্ঞেস করে, কি হয়েছে তোর গালে? এভাবে হাত দিয়ে রেখেছিস কেন? কথাটা শোনামাত্র সম্বিত ফিরে পায় অরিন। চমকে ওঠে, হাতটা তৎনগদ সরিয়ে ফেলে গাল থেকে। তারপর কুহেলির দিকে তাকিয়ে বলে ওঠে, হু। কিছু বললে? কুহেলি এবার মুখ বাঁকায়। ঠেস দিয়ে বলল, বলেছি। কিন্তু তুই তা শুনলে তো? যাই হোক, যা, রেডি হতে যা। বরপক্ষ এই এলো বলে। অরিন মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর ছুটে চলে যায় নিজের রুমে। উফ! এই ডাক্তার সাহেবের হুটহাট কর্মকাণ্ডে মেয়েটার যে একেবারেই নাস্তানাবুদ অবস্থা। পরনে সাদা পাঞ্জাবি দুভাইয়ের ব্যস্ততা আর কাজ যেন থামছেই না। কবির সাহেব ব্যস্ত হয়ে সাব্বির সাহেবের সাথে খাবার রান্নার দিকটা সামলাচ্ছেন। বাবুর্চিরা রাঁধছেন আর তারা দুজন সেগুলোই তদারকি করছেন। তায়েফ সাহেব আর তাশরিক সাহেব, সাথে আরও দুজন ডেকোরেটরের লোক মিলে বসার প্যান্ডেলের দিকে সবটা শেষবারের মতো ঠিকঠাক করছেন। বিয়ে বাড়ি কিনা শত ঠিকঠাকের পরেও যেন মনে হচ্ছে কিছু একটা রয়েই গেল। অনিক, রৌদ্র, আসিফ মিলে একবার প্যান্ডেলের দিকে তো একবার ঘরের দিকে দৌড়াদৌড়ি করছে। হাতে যেন একটা মুহূর্তের জন্য ফুরসত নেই ছেলেগুলোর। অনিক ছেলেটা কিছুক্ষণের জন্য বসল একটা চেয়ারে। সকাল থেকে যা ছুটোছুটিই না হচ্ছে, এখন একটু না জিরোলেই নয়। ছেলেটার ফর্সা নাদুসনুদুস চেহারাটা কেমন লাল হয়ে উঠেছে। আর হবে নাই বা কেন? রোদের যা প্রখরতা! কে বলবে কাল ওমন ঝড় তুফান হয়েছে? বুঝবার যে একেবারেই জো নেই। ছেলেটার পর্নের গাঢ় নীল রঙা ভারী কাজের পাঞ্জাবিটাও যেন ইতোমধ্যে ভিজে নিয়ে একাকার অবস্থা। ফর্সা শরীরে গাঢ় নীল রঙা পাঞ্জাবিটা যেন বেশ ফুটে উঠেছে অনিকের ওপর।
ছেলেটা একটু পরপর ডেকোরেটরের লোকগুলোর সাথে কেমন হেসে হেসে কথা বলছে। এতে যেন ছেলেটাকে আরও খানিকটা নজরকাড়া লাগছে। তার ওপর তার থুতনির মাঝে গর্তটা তো আছেই সোনায় সোহাগা হিসেবে। আশেপাশে আত্মীয়দের মধ্যে বেশ কয়েকটা মেয়ে ঘুরে ঘুরে অনিককেই দেখছে। কেউ নিজেকে এত সুন্দর করে উপস্থাপন করেছে যা বলার বাহিরে। উদ্দেশ্য বুঝি অনিক ছেলেটার একটুখানি নজরে আসার। কিন্তু অনিক সাহেব সেদিকে তাকালে তো তিনি তো মজে আছেন অন্য কারো মুগ্ধতায়, আবদ্ধ হয়ে আছেন অন্য একটা মানুষের মায়ায়। এত কিছুর পরেও কি তার এসবে পাত্তা থাকে? আসিফ হাতে টিস্যুর প্যাকেটগুলো নিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে উঠোনের দিকে। ঠিক তখনই তাড়াহুড়ো করতে গিয়ে বেখেয়ালিবশত তার ধাক্কা লাগে সামনে থেকে আসা মানুষটার সাথে। তৎক্ষণাৎ আসিফের হাত থেকে টিস্যুর প্যাকেটগুলো পড়ে যায়। ছেলেটা যেন এতে ভারী বিরক্ত হল। বিরক্তিতে মুখে চকারন্ত শব্দ তুলে সামনে তাকাতেই তার চোখ দুটো যেন আটকে গেল। সম্মুখেই জর্জর হয়ে দাঁড়িয়ে আছে সোহেলি। মেয়েটার পর্ণের গোলাপি রঙা সিম্পল কাজের লেহেঙ্গাটা এক হাত দিয়ে ধরে রাখা, মুখে হালকা প্রসাধনীর ছাপ, গলায় কানে সিম্পল অর্নামেন্টস। এতেই যেন মেয়েটার ওপর থেকে চোখ সরানো দেয়। আসিফ একটা শুকনো ঢোক গিলল। কে বলবে তার সামনে দাঁড়ানো মেয়েটা বয়সে তার এত ছোট। আজকে যে মেয়েটাকে একেবারেই পূর্ণ রমণীর ন্যায় লাগছে। আসিফ খানিকটা এগিয়ে আসে। চোখে মুখে কেমন মুগ্ধতা লেপ্টে আছে ছেলেটার। সোহেলি আসিফের ওপর থেকে চোখ সরিয়ে নেয়। না, মানুষটার ওপর বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সোহেলি মাথা নিচু রেখে জিজ্ঞেস করে, আপনি কি ব্যথা পেয়েছেন? আসিফ কি শুনল কে জানে। ছেলেটা কেমন ঘোর লাগা কণ্ঠে বলল, হু, ভীষণ ব্যথা করছে। কথাটা শুনে আতকে ওঠে সোহেলি। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, কোথায় লেগেছে আপনার? কই দেখি। সরি, হ্যাঁ, আমি একদম খেয়াল করিনি আপনাকে। কই দেখান কোথায় ব্যথা পেলেন। আসিফ এগিয়ে এসে সোহেলির এক হাত চেপে ধরে সেটা নিজের বুক বরাবর রাখে। তারপর এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলে, এদিকটায় ব্যথা হচ্ছে খুব। সারিয়ে দিতে পারবি? সোহেলি ভরকে যায় এহেন কথায়। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছেন এসব? আপনি কি ঠিক আছেন? আসিফ কেমন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ওঠে, উহুম, একদম ঠিক নেই। এতক্ষণ সবটা ঠিকঠাক থাকলেও এখন মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই। কি করলি সোহেলি? হুট করে কেন এরমভাবে পাগল করলি আমায়? কেন ফাটল ধরাতে এলি এতদিনের ধৈর্যে? এবার নিজেকে কিভাবে সামলাই বলতো? সোহেলির যেন আজকে অবাক হওয়ার দিন। মেয়েটার চোখ দুটো বুঝি বেরিয়ে আসার উপক্রম। কোনোমতে তার কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কি বলছেন এসব আসিফ ভাই? আসিফ এবার নিজেদের মাঝের দূরত্বটা আরেকটু ঘুচিয়ে নেয়। ছেলেটা কেমন অস্থির গলায় শুধায়, চুপ, ভাই ডাকবি না একদম। আর কয়দিন পর বর হব তোর। এখন থেকেই হেগো ও গো বলে ডাকার অভ্যাস কর। সোহেলি বুঝি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি শুনল ও? সত্যিই কি আসিফ ভাই এগুলোই বলছেন? এত সহজে সে তার প্রিয় মানুষটাকে পেয়ে গেল? সোহেলি সন্নিগ্ধ কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন? আমি ভুল শুনলাম না তো? আসিফ মুচকি হাসল। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে বলল, না, কিছুই ভুল শুনিসনি। এতদিন তুই ছোট আছিস বলে নিজেকে সামলে রেখেছিলাম, কিন্তু আজকে বুঝি সেই ধৈর্যের বাঁধটা তুই নিজেই ভেঙে দিলই রে। এবার তো এই অস্থির মানুষটাকে তোর সামলাতেই হবে। দোতলার সরু বারান্দায় হাঁটছে রৌদ্র। হাতে একঝাঁক কাজ থাকা সত্ত্বেও ছেলেটা এখানে এসে হাঁটছে। উহু, হাঁটছে বললে ভুল হবে, ছেলেটার ব্যস্ত চোখ যেন হন্যে হয়ে খুঁজছে প্রিয় মানুষটাকে। সেই কখন থেকে রেডি হয়ে নিচে বসেছিল মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার বুঝি আসবার নামগন্ধও নেই। ছেলেটা বুঝি আজকে সৌন্দর্যের প্রতিযোগিতায় নেমেছে। পর্ণের গাঢ় খয়েরি রঙের কারুকাজ করা পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। গলার কাছের দুটো বোতাম বরাবরের মতো খুলে রাখা। ছেলেটাকে দেখে মনেই হচ্ছে
পাঞ্জাবিটা বুঝি একমাত্র তার জন্যই তৈরি। মাথার চুলগুলো পাইক করে রাখা, হাতের প্রায় অনেকটা হাতা ওপরের দিকে উঠানো। রৌদ্র যখন হাঁটছিল তখনই তার পকেটে কর্কশ শব্দ তুলে ফোনটা বেজে ওঠে। রৌদ্র বিরক্ত ভঙ্গিতে তুলে নিল ফোনটা। কোনোরকমে কলটা রিসিভ করে কানে ঠেকিয়ে কথা বলতে লাগল। তখনই অদূরে নূপুরের রিনিঝিনি শব্দ তুলে কারো হেঁটে আসার আওয়াজ হয়। রৌদ্র ভাবলেশহীনভাবে একবার সেদিকে আর চোখে তাকিয়ে যেই না চোখ ফেরাবে অমনি বেচারার চোখ দুটো যেন সেদিকেই আটকে গেল। হাতের মোবাইলটা অবহেলায় পড়ে গেল মাটিতে। হার্টের কয়েকটা বিট যেন ক্ষণিকেই মিস হয়ে গেল তার। মুগ্ধ কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। অদূরে দাঁড়িয়ে থাকা অরিন বেশ শুনল কথাটা। মেয়েটা লাজুক হাসল। পর্ণের বোটল গ্রিন কালারের কারুকার্যে সজ্জিত লেহেঙ্গাটি যেন ফুটে উঠেছে মেয়েটার গায়ে। মাথার ওপর সেম কালারের হিজাব বাঁধা। মুখে তেমন কোন প্রসাধনীর ছাপ নেই। আছে শুধু হালকা খয়েরি রঙের লিপস্টিক, চোখে চিকন করে টানা কাজল, তার ওপরে ক্যাট আইলাইনার। যারা জানেন না গুগল করে নিন। ব্যাস, এটুকুতেই মেয়েটা যেন সাক্ষাৎ একটা বারবিডোল। রৌদ্র পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের পানে। অরিন এবার ধীর পায়ে লেহেঙ্গা ধরে এগিয়ে আসে। রৌদ্রের থেকে কিছুটা দূরত্ব রেখে মুচকি হাসল মেয়েটা। তখনই স্পষ্ট চক্ষুগোচর হয় মেয়েটার গালের গর্ত দুটো। রৌদ্রের বুঝি এবার জান যায় যায় অবস্থা। ছেলেটা তৎক্ষণাৎ হাঁসফাঁস করতে লাগল। তা দেখে অরিন চমকায়। চকিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রৌদ্র অরিনের দিকে আবারও দৃষ্টিপাত করে। মুখে দুষ্টুমির আভাস টেনে বলল, এতটা সুন্দর লাগতে নেই সানশাইন। আমার মতো দুর্বল মানুষ যে অসুস্থ হয়ে পড়বে তোকে দেখে, এই যেমনটা আমি হলাম। রৌদ্রের এহেন কথায় লজ্জায় পড়ল মেয়েটা। আহারে, বেচারি কাল থেকে শুধু লজ্জাই পাচ্ছে। আর রৌদ্র, সেও তো চুল পরিমাণ সুযোগ ছাড় দিচ্ছে না মেয়েটাকে লজ্জা দেব আর। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখটায় বুঝি নির্ঘাত এতক্ষণে লজ্জালু আভা ছড়িয়ে পড়েছে। রৌদ্র এগিয়ে আসে কিছুটা, অরিনের থুতনিতে দু আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করে তুলে। তারপর মেয়েটার চোখের নিচ থেকে খানিকটা কাজল নিজের আঙুলে উঠিয়ে সেটাকে আলগোছে মেয়েটার ডান হাতের অনামিকায় লাগিয়ে দেয়। পরক্ষণেই ঘোরলাগা নয়নে তাকিয়ে থেকে বলল, আমার সানশাইনের ওপর আমি ব্যতীত আর কারোর নজর না লাগুক। সকল কালদৃষ্টি তোকে ছোঁয়ার আগে আমাকে অতিক্রম করুক। অরিন মুগ্ধ হয়ে শুনল তার প্রেমিক পুরুষের কথা। আজ কেন জানি নিজেকে তার বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। মনে হচ্ছে বড় ভাগ্য করে পেয়েছে সে মানুষটাকে। রৌদ্র অরিনের দিকে তাকিয়ে চোখ টিপে। তৎক্ষণাৎ মেয়েটা মুখ নামিয়ে ফেলে। ঈষৎ আবারও লজ্জা। রৌদ্র এবার মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, আমার সামনে এতটা লজ্জা পাস না সানশাইন। কেননা তোর ওমন লজ্জা মাখা মুখ দেখলে নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়ে আমার জন্য। বারে বারে ইচ্ছে হয় তোর সব লজ্জা ভেঙে দিতে। তাই প্লিজ আমায় এতটা পাগল করিস না। আমার সামনে এতটা লজ্জা পাস না সানশাইন। কেননা তোর ওমন লজ্জা মাখা মুখ দেখলে নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়ে আমার জন্য। বারে বারে ইচ্ছে হয় তোর সব লজ্জা ভেঙে দিতে। তাই প্লিজ আমায় এতটা পাগল করিস না। থমকায় অরিন। চোখ দুটো এখনো পলকহীন তার। বুকের ভেতর টিপটিপ শব্দটা যেন বেড়ে যাচ্ছে আবারও। রৌদ্রের বলা প্রতিটা কথাই কেমন বুকে এসে লাগে তার। আচ্ছা, এমন কেন হচ্ছে এখন? কই আগে তো ছেলেটার কথা শুনলে এমন লাগতো না। তাহলে এখন কেন এমন লাগে? অরিন ধীরে ধীরে বলল, আপনি এতটা বদলে গেলেন কিভাবে ডাক্তার সাহেব? রৌদ্র সরু চোখে তাকিয়ে অরিনের দিকে। কথাটা শোনামাত্র হাসল ঠোঁট পিষে। বলল, আমি বদলাইনি সানশাইন। এটা বল আমি নিজের আসল রূপের কিছু অংশ দেখাচ্ছি তোকে। অরিন অবাক হয়। চোখ দুটো বর্ষর করে জিজ্ঞেস করে, কিছু অংশ বলতে আরও কি বাকি আছে বলার? রৌদ্র এহেন কথার প্রত্যুত্তরে মুচকি হাসল। অরিনের কাছ থেকে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে বলল, নিচে আসেন ম্যাম। বর তো এই বলে। অরিনও আলতো হাসল।
তারপর ধীর কদমে এগিয়ে গেল সামনের দিকে। 2 পা এগোতেই আবারও থামল মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় রৌদ্র তার লেহেঙ্গার একটা অংশ ধরে উঁচু করে হাঁটছে, উদ্দেশ্য মেয়েটা যেন কিছুটা হলেও স্বস্তিতে হাঁটতে পারে। অরিন ছেলেটার এহেন কাণ্ডে আরেকবার মুগ্ধ হয়। অবশেষে রৌদ্রের সাথেই হেঁটে চলে আসে নিচে। কই গো, এদিকে আসো, বর তো চলে এসেছে। সাব্বির সাহেবের হাঁক ছোড়ায় ঘর ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন জুবাইদা বেগম আর রাফিয়া বেগম। বাকিরা তো সেই কখন চলে গেল গেটের সামনে। ছেলেমেয়েগুলো হয়তো এতক্ষণে আটকিয়েও ফেলেছে বরকে। জুবাইদা বেগম এগিয়ে এলেন, সাব্বির সাহেবকে বললেন, ভাই, তোমার বড় ভাইজান কোথায়? মানুষটা সেই ছুটোছুটি করছে, আর তো থামার নাম নিচ্ছে না। বড় ভাবির কণ্ঠে স্পষ্ট ব্যাকুলতা টের পেলেন সাব্বির সাহেব। তিনি মৃদু হেসে আশ্বাস দিয়ে বললেন, ও তুমি ভেবো না বৌমনি, আমি আছি না, আমি খেয়াল রাখব ভাইজানের। দেবরের কথায় কৃতজ্ঞ হাসলেন জুবাইদা বেগম। মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন উঠোনে। ঘাড়টা সামান্য উঁচু করে বারবার তাকাচ্ছেন সামনে, হয়তো দেখতে চাচ্ছেন মেয়ের জামাইকে। কবির সাহেব, তায়েফ সাহেব, সাব্বির এবং তাশরিক সাহেবও এগিয়ে আসেন বাড়ির গেটের সামনে। এসেই দেখতে পান ছেলেমেয়েগুলো কেমন ফিতা ধরে আটকিয়ে রেখেছে বরপক্ষকে। হয়তো টাকা উসুলে ব্যস্ত তারা। কবির সাহেব একবার সেদিকে তাকালেন, পরক্ষণেই মৃদু হেসে রেহানের বাবা মা এবং বয়স্ক আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, ছেলেমেয়েরা না হয় পড়ে আসুক, আপনারা এদিক দিয়ে ভেতরে চলে আসেন। বলেই তিনি সামনে ধরে রাখা ফিতাটা খানিকটা সরিয়ে বর আর তার বন্ধুদের বাদে বাকিদের ভেতরে প্রবেশ করান। এতে অবশ্য সবাই খুশি হলেও আহত হল রেহান। বেচারা বেশ আফসোসের সুরে বলল, সবাই যখন ভেতরে যাচ্ছে, তাহলে আমি কি দোষ করলাম? আমাকেও নিয়ে চলুন ভেতরে। ছেলেটার কথা শেষ হতে দেরি পাশ থেকে মেয়েপক্ষের ছেলেমেয়েগুলো হৈ হৈ করতে দেরি নেই। তারা সকলে একযোগে বলে ওঠে, একদম না। অগত্যা একরাশ আশায় এক বালতি জল পড়ল রেহানের। ছেলেটা কেমন চুপসে গেল মুহূর্তেই। থমথমে মুখে বসে রইল চেয়ারে। উফ, মনটা তার বড্ড আনচান করছে। ভাবছে, কখন যে মেয়েটাকে এক পলক দেখে চোখ জুড়োবে কে জানে। রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। পকেট থেকে রুমালটা বের করে কপালের ওপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে বলতে লাগল, এই শ্যালক শ্যালিকারা, কার কি দাবি তাড়াতাড়ি বলো, আমি তোমাদের সকল দাবির পাট চুকিয়ে দিচ্ছি। রেহানের এরূপ কথায় যেন মুহূর্তেই ফুঁসে উঠল তার বন্ধু মহল। তাদের মধ্য থেকেই একজন খেকিয়ে ওঠে বলতে লাগল, আরে, এত সহজেই মেয়েপক্ষের কাছে হেরে যাব নাকি? আমরাই বা কম কিসে? তুই আরেকটা কথাও বলবি না, শুধু চুপচাপ বসে থাক এখানে। অগত্যা এহেন কথায় না চাইতেও চুপ হয়ে গেল রেহান। নিজের বিয়ের দিনে উল্টো পাল্টা কিছু বলে থোড়াই বন্ধুদের কাছে গালমন্দ খাবে। রেহান চুপটি করে বসে পড়ে নিজের আসনে। তখনই পাশ থেকে তার বন্ধু সিয়াম বলে ওঠে, ওহে সুন্দরীরা, আপনাদের দাবি বলেন। সিয়ামের এমন কথার ভঙ্গিমায় আরেক দফা হাসির রোল পড়ে যায় উপস্থিত সকলের মাঝে। কিয়তক্ষণ বাদে আহিরা বলে ওঠে, তেমন কিছু না বেয়াই সাহেব। যেহেতু আমাদের হবু দুলাভাই বেশ ভালো, তাই আমরাও ভালো একটা দাবি জানাচ্ছি। বেশি কিছু না, এই ধরুন নগদ 50,000 টাকা এই টেবিলের ওপর রাখবেন, তারপর সামনে থাকা মিষ্টিগুলো একটু আধটু মুখে নিবেন। ব্যাস, এটুকুই। আহিরার কথায় যেন বিষম খাওয়ার মতো অবস্থা বরপক্ষের। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে যেই না কিছু বলতে যাবে তার আগেই ভোলাভালা রেহান সাধু মনে বলে ওঠে, আরে, শুধু এই ব্যাপার? এ আর এমন কি? দাঁড়াও এক্ষুনি। বেচারা কথাটা শেষ করবার আগেই পেছনে থেকে তার বন্ধুমহল একেবারে জেকে বসল তাকে। সিয়াম তো একটা কড়া কথাই শুনিয়ে দিল, তুই করছিসটা কিরে ভাই? এখানে তো কথা টাকার না, এখানে কথা হচ্ছে হেরে যাওয়া। আর আমরা ছেলেপক্ষ হয়ে এত সহজে হার মেনে যাব তা কি করে হয়?
রেহান কি বুঝল কথাটা? কে জানে। ছেলেটা ধমক খেয়ে থমথমে মুখে বসে রইল চেয়ারে। উফ না, এদের নিয়ে আর পারা যায় না। রেহান একবার আর চোখে আশেপাশে পরখ করে খুঁজতে থাকে রৌদ্র আর অনিককে। ঠিক তখনই অনিক আসে সেখানে। ছেলেটা এসে একগাল হেসে বলে ওঠে, কি রে, আমাদের হবু দুলাভাইকে এভাবে বসিয়ে রেখেছিস কেন? ভেতরে আসতে দে। রেহান বুঝি এবার একটা আশার প্রদীপ দেখল। তৎক্ষণাৎ মুখ ভার করে বলল, দেখো না রে অনিক, সেই কখন থেকে বসিয়ে রেখেছে, একটু ভেতরও আসতে দিচ্ছে না। রেহানের কথায় মুখ ঝামটি মেরে সিয়াম বলে বসল, ছা, শালা বিয়া পাগল একটা। বলি এখনই এমন করছিস, তাহলে বাকি দিন কি করবি শুনি? সিয়ামের ঝামটি মারা কথায় বাকিদের বুঝি হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। অথচ রেহানের মুখাবয়বে যেন রাজ্যের আধার। রৌদ্র ব্যস্ত পায় এদিক সেদিকে ছুটোছুটি করছে। ছেলেটার এহেন ব্যস্ততার মধ্যে একবারও গেটের সামনে যাওয়া হল না। সে হাতের কাজগুলো থেকে খানিকটা বিরতি নিয়ে গেটের দিকে এগোতে যাবে, তখনই তার সামনে পড়ে অরিন। মেয়েটা মুখ ভার করে দাঁড়িয়ে আছে অদূরে। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে গেল মেয়েটার কাছে। অস্থির গলায় বলল, কি হয়েছে অরি? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কেউ কিছু বলেছে? অরিন মাথা নাড়িয়ে না জানায়। চোখ তুলে রৌদ্রের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আসলো আমার না একটু গেটের সামনে যেতে ইচ্ছে করছে, কিন্তু ওইখানে প্রচুর ভিড়। আপনি তো জানেন আমি বেশি ভিড়ে একা যেতে পারি না। এমন কথায় রৌদ্রের মেজাজটা খানিকটা বিগড়ে যায়। সে ভ্রুকুটি করে তাকায় মেয়েটার দিকে। তার এ মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটাকে দুটো কড়া কথা শোনাতে। ভাবা যায়, কতবড় সাহস হলে এতগুলো ছেলের সামনে যাবার কথা ভাবে সে। মনে মনে এমন যুক্তি দাঁড় করাবার পরও বাইরে থেকে কণ্ঠে একরাশ কোমলতা মিশিয়ে রৌদ্র বলল, জান বাচ্চা, ওই দিকটায় তো অনেক ছেলে। সেখানে গেলে নিশ্চিত তুই অকওয়ার্ড ফিল করবি। তার চেয়ে তুই বরং এখানেই থাক। আমি যাচ্ছি তো সেখানে, দরকার হয় তোর জন্য সবটা ভিডিও করে আনবো, কেমন? না। কথাটা বোধহয় মনে ধরল না অরিনের। মেয়েটার মুখাবয়বে স্পষ্ট ফুটে উঠেছে তা। সেদিকে তাকিয়ে রৌদ্র ফোঁস করে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল। মেয়েটার ফোকাস অন্যদিকে ঘোরাবার জন্য একটা দুষ্ট বুদ্ধি আটল। আশপাশে মানুষের ঢল দেখে বলল, সানশাইন, একটু বাড়ির পেছনের দিকে আয় তো। চকিতে দৃষ্টি ফেলল অরিন। বলল, কেন? হঠাৎ ওইখানে কেন? রৌদ্র দুষ্ট হাসল। ঠোঁট কামড়ে ধরে ইশারায় চুমুর ভঙ্গি দেখাল। যা দেখে মেয়েটার যেন লজ্জায় লুটিয়ে পড়ার মতো অবস্থা। গাল দুটোয় ঈষৎ লাল আভা ছড়িয়ে পড়েছে নিমিষেই। চিবুক নেমে এসেছে গলার কাছে। রৌদ্র দেখল সবটা। মেয়েটাকে আরেকটু জ্বালাতে হাসকিশোরে বলল, আয় না সানশাইন, এই মুহূর্তে একটা চুমু নামক ভিটামিন যে আমার ভীষণ দরকার। দেখো না এই ভিটামিনের অভাবে শরীরটা কেমন দুর্বল দেখাচ্ছে। অরিন জিভে দাঁত কাটে। মুখে কপট রাগী ভাব এনে বলে, ছি, ডাক্তার সাহেব, এমন নামের কোন ভিটামিন কি আদৌ আবিষ্কার হয়েছে কখনো? রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। বাঁকা হেসে বলল, হয়েছে তো। বহুযুগ আগে থেকেই এটা আবিষ্কৃত হয়েছে। কিন্তু কথা হচ্ছে এটা যে কেউ যখন তখন দেয়া নেয়া করতে পারে না। খুব ব্যক্তিগতভাবে এটা আদায় করতে হয়। তুই চাইলে আমি তোকে দেখাতে পারি কিভাবে নিতে হয়। কি বলিস, দেখাবো? ভরকায় অরিন। তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়িয়ে না বলে ওঠে মেয়েটা। তা দেখে রৌদ্র দুষ্ট হাসল। মেয়েটার দিকে আরেকটু এগিয়ে আসতেই অরিন যারপরনাই এক প্রকার ছুটে পালাল সেখান থেকে। অরিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রৌদ্র। বিড়বিড় করে বলল, ফাইনালি। এক কথা দু কথায় প্রায় অনেকক্ষণ হল তর্কাতর্কি চলছে দুপক্ষের মধ্যে, কিন্তু কোন পক্ষই বুঝি থামার নাম অবধি নিচ্ছে না। তখনই সেখানে আগমন ঘটে রৌদ্রের। এসেই দেখতে পায় দুপক্ষের হুলস্থুল কাণ্ডের। রৌদ্রকে দেখা মাত্র উভয়পক্ষ বুঝি একেবারেই শান্ত হয়ে গেল।
অথচ কিছুক্ষণ আগে কি তর্কটাই না চলছিল। রৌদ্র এসেই ভ্রু গোটায়, গম্ভীর গলায় শুধায়, কি হচ্ছে এখানে? ওরা এসেছে সেই কখন, তাহলে এখনো ভেতরে ঢুকতে দেওয়া হলো না কেন? রৌদ্রের এহেন কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সকলে। পাশ থেকে অনেক গম্ভীর গলায় বলল, ওরা ওদের প্রাপ্যটুকুই চাইছে, না দিল কিভাবে ঢুকতে দিবে? রৌদ্র এবার রেহানের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, কি রে, তোর এতটা অভাব আসলো কবে থেকে যে ওদের প্রাপ্যটুকু দিতে এতটা হিমশিম খাচ্ছিস? রেহান এবার মুখ খুললে আহত কণ্ঠে বলল, দোস্ত বিশ্বাস কর, আমি আরও আধ ঘন্টা আগে থেকেই টাকা নিয়ে বসে আছি, কিন্তু এই হারামিগুলো দিতে দিচ্ছে না। রেহানের কথায় মেয়েপক্ষ মুচকি হাসতে লাগল, আর রেহানের পেছনে দাঁড়ানো ছেলেগুলো বুঝি ফুঁসতে লাগল। সিয়াম তো ঠাট্টার স্বরে বলেই বসল, এখনই কনেপক্ষের সামনে এভাবে মাথা নিচু করে ফেললে তাহলে তো বাকি দিন নাকে দড়ি দিয়ে ঘুরাবে তোমায়। সিয়ামের এমন ঠেস দিয়ে বলা কথায় সকলেই ভ্রু কুচকায়। রৌদ্র সিয়ামের দিকে খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর বলল, মাথা নিচু করাটা দুর্বলতা নয় সিয়াম, এটা একটা আদব। আর রইল বাকি মেয়েপক্ষের সামনে মাথা নিচু করার কথা, তাহলে ভুলে যেও না মেয়েপক্ষের ঘরেই কিন্তু রেহানের ঘরের সম্মান আছে। আর যে ঘরে সম্মান আছে সেখানে মাথা একটু নিচু করলেও চলার পথে তেমন একটা ক্ষতি হয় না। রৌদ্রের এমন প্রত্যুত্তরে গর্বিত হাসল সকলে। রেহানও হাসল তেমন। তারপর কালবিলম্ব না করে পকেট থেকে নগদ টাকা বের করে টেবিলের ওপর রাখল। অতঃপর তাকে টুকটাক সমাদৃত করে ভেতরে নিয়ে আসা হল। চারিদিকে হই হুল্লোড় থামিয়ে এখন কিছুটা নিস্তব্ধতা। বিয়ে পড়ানো হচ্ছে রেহান রুহির। রেহানের কবুল বলার পালা শেষ হতেই সবাই একযোগে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। এবার সবাই বসে রুহির কাছে। মেয়েটার পেছনে তার মা চাচিরা এবং ফুপু, আর একপাশে বসে আছেন কবির সাহেব, সাব্বির সাহেব, অন্য পাশে তায়েফ ও তাশরিক। রৌদ্র দাঁড়িয়ে আছে রেহানের পাশে, অনিকও তাই। কাজী সাহেব বেশ সুন্দর করে রুহিকে কবুল বলতে বললেন, কিন্তু মেয়েটা যেন একেবারেই নির্বাক। আর হবে নাই বা কেন? এত সহজে কি বলে দেওয়া সম্ভব? এই একটা শব্দই তো তাকে আজীবনের জন্য অন্যের করে দিবে। পর হয়ে যাবে নিজ বাড়িতে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাড়িটাই হয়ে যাবে পর। রুহির কেমন গলা ধরে আসলো। হয়তো চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। হাতে থাকা কলমটাও কেমন কাঁপছে মেয়েটার। পাশে বসা কবির সাহেব বেশ লক্ষ্য করলেন বিষয়টা। লোকটা তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘোরালেন। হয়তো ভরে আসা চোখগুলো লুকানোর ক্ষুদ্র চেষ্টা তার। রৌদ্র সবটা খেয়াল করে এগিয়ে আসে। বোনের মাথায় আলতো হাত রেখে বলে, বল বুড়ি। ব্যাস এটুকু আশকারাই যথেষ্ট ছিল রুহিকে কাঁদাবার। মেয়েটা ঝট করে ভাইয়ের কোমর জড়িয়ে ধরে। তারপর হু হু করে কাঁদতে থাকে বুক ভাসিয়ে। রৌদ্র বোনকে জড়িয়ে ধরল। পিঠে আলতো করে হাত বুলাতে লাগল বোনের। ছেলেটার চোখ দুটো কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। হয়তো কাঁদতে চাইছে চোখগুলো, কিন্তু অনুমতি নেই বিধায় আর ঝরল না। এদিকে রুহির এমন কান্না দেখে অরিনও কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মেয়েটার আবার এই এক জ্বালা। তার সামনে কেউ কাঁদলেই সেও কেঁদে ওঠে। অরিন যখন কাঁদতে ব্যস্ত তখনই তার কাছে ছুটে আসে অনিক। বোনের মাথাটা আলতো করে বুকে চেপে ধরে বোঝাতে লাগল সে, কাঁদে না বনু, থেমে যা, না হলে মাথা ব্যথা করবে তো। ভাইয়ের এমন কথায় আরেকটু আহ্লাদি হল অরিন। ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি কোনোদিন বিয়ে করব না ভাইয়া। আমি তোমাদের ছেড়ে কোনোদিন যাব না। বোনের এমন বোকা কথায় না চাইতেও হেসে ওঠে অনিক। বলে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। ওদিকে বেশ কিছুটা সময় পার হবার পর রুহি থামল। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ আসছে তার থেকে। ভাইয়ের কোমর ছেড়ে সোজা হয়ে বসল। তারপর আবারও কাজী সাহেবের কথামতো ধীরে ধীরে সেও বলল। অতঃপর সবাই এবার একযোগে আলহামদুলিল্লাহ বলে ওঠে। দেখতে দেখতে বিদায়ের সময় ঘনিয়ে এল।
রুহি তো সেই কখন থেকে একবার মাকে জড়িয়ে কাঁদছে, তো একবার চাচিদের জড়িয়ে কাঁদছে। জুবাইদা বেগম মেয়ের জন্য কেঁদে কেটে অস্থির। তাকে এখন সামলাচ্ছেন রাফিয়া বেগম আর মাইমুনা বেগম। রুহি এবার ধীরে ধীরে বাবার কাছে আসে। তারপর ফট করে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেয়েটা। কবির সাহেবও মেয়েকে শক্ত করে জড়িয়ে রাখলেন বুকে। ভাবেম, ছাড়লেই বুঝি হারিয়ে গেল। লোকটার চোখ দুটো কেমন চিকচিক করছে। হয়তো পুরুষ মানুষ বলে চিকচিক করা অশ্রুকণাগুলো বাইরে আসতে পারছে না। কবির সাহেব মুখ খুললেন। এ পর্যায়ে কণ্ঠ তার বেশ মোটা। সাবধানে থেকো আম্মু। ভালোমতো চলাফেরা কইরো। রুহি কি শুনল কথাটা? হয়তো শুনেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে ওঠে, আমি যাব না আব্বু। আমি তোমাদের ছেড়ে যাব না। প্লিজ আব্বু। কবির সাহেব ভেজা চোখে হাসলেন মেয়ের কথায়। মেয়ের কপাল বরাবর চুমু একে বললেন, তা হয় না আম্মু। এখন থেকে যে ওইটাই তোমার আসলো বাড়ি। যেতে তো হবেই আম্মু। রুহি শুনল না। বাচ্চাদের মতো গোধরে ভাইয়ের দিকে ছুটল। রৌদ্রের কাছে এসেই ভাইয়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগল সে। রৌদ্র বোনকে বাহুডোরে আঁকড়ে ধরল। ছেলেটার মুখটা কেমন লাল হয়ে আসছে। চোখ দুটোতেও কেমন রক্তাভাভা ছড়িয়ে ছিটিয়ে আছে। রুহি বলল, ভাইয়া, ও ভাইয়া, আমি যাব না কোথাও। প্লিজ ওদের চলে যেতে বলো। প্লিজ। রৌদ্র ঢোক গিলল। হয়তো গলা অবধি আসা কান্নাগুলো কোনোরকমে গিলল ছেলেটা। সে বলল, রেহানটা যে কষ্ট পাবে বুড়ি। ও কষ্ট পেলে কি তোর ভাল লাগবে? অগত্যা এহেন কথায় থেমে গেল রুহি। নাক টানল জোরালো ভাবে। রৌদ্র বোনকে বুক থেকে উঠিয়ে পাজা কোলে তুলে নেয়। তারপর বোনকে এগিয়ে নিয়ে যায় রেহানের গাড়ির দিকে। রুহিকে সযত্নে গাড়িতে বসিয়ে রেহানের দিকে তাকায় রৌদ্র। রেহানের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে গম্ভীর এবং নিরেট কণ্ঠে বলল, তুই শুধু আমার বোনকে না, আমার কলিজার একাংশ নিয়ে যাচ্ছিস। তাই বি কেয়ারফুল। বিনা কারণে ওর চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রুও বের হয়, তাহলে আমি কিন্তু ভুলে যাব রেহান নামে আমার কোন বন্ধু আছে কিংবা ছিল। মাইন্ড ইট। রেহান খানিকটা শুকনো ফাঁকা ঢোক গিলে। তারপর বলে ওঠে, কেন শুধু শুধু ভয় দেখাচ্ছেন সম্বন্ধীবাবু? কথা দিচ্ছি, আপনার বোনকে রানীর মতো করে রাখব ইনশাআল্লাহ। এহেন কথায় রৌদ্র মৃদু হাসল। মাথা ঝাঁকিয়ে বলল, জানি। ধীর স্বরে বলা কথাটাও বেশ শুনল রেহান। ছেলেটা আলতো হেসে রৌদ্রের সাথে হ্যান্ডশেক করে নেয়। রৌদ্র কথা শেষে গাড়ি থেকে মাথা উঠিয়ে নেয়। তারপর রেহানদের গাড়িও কিছুক্ষণ পর রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর পেছনে থেকে কয়েকজোড়া ছলছল চোখ তাকিয়ে রইল সেইচলে যাওয়ার দিকে। বৈশাখ মাসের শেষ বিকেল। বাইরের আবহাওয়ায় এক প্রকার ভ্যাপসা গরম বিদ্যমান। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে নানান ফুলে জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত রেহানের কালো প্রাইভেট কারটি এগিয়ে চলেছে ধীরে ধীরে। গাড়িটি গ্রামের রাস্তা পেরিয়ে শহুরে ব্যস্ত রাস্তায় উঠেছে বেশ কিছুক্ষণ আগে। চারপাশে গাড়ির হর্ন, মানুষজনের হাঁটাচলা, রাস্তার পাশে বিক্রেতাদের হাঁকডাক সব মিলিয়ে এ যেন শহুরে অতি চেনা কোলাহল। কিন্তু এত কিছুর পরও গাড়ির ভেতরটা যেন এক টুকরো নিস্তব্ধতায় মোড়ানো। ক্ষণে ক্ষণে কানে আসছে নববধূর নাক টানার শব্দ। রুহি একমনে কেঁদে যাচ্ছে আর কিছুক্ষণ পরপর টিস্যুতে নাক ঘষে যাচ্ছে। আর তার পাশে বসা রেহান বেচারা বউকে একটা একটা টিস্যু এগিয়ে দিচ্ছে। এছাড়া তার আর করারই বাকি আছে। কেননা কিছুক্ষণ আগে মেয়েটাকে কান্না একটু থামাতে বলায় মেয়েটা বুঝি আরেক ধাপ বাড়িয়ে কাঁদা শুরু করল। এতে বেচারা রেহানের বুঝি জান যায় যায় অবস্থা। এমনই ছেলেটা বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না, তার ওপর বউটা কেমন ভ্যাভ্যা করে কাঁদছে। ফ্রন্ট সিটে ড্রাইভার একমনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন। পেছনে কি হচ্ছে না হচ্ছে এতে তার থোড়াই খেয়াল আছে। এত বড় স্পর্ধা যে নেই লোকটার। রেহান বসে আছে ব্যাক সিটে, তার পাশে সদ্য বিবাহিত স্ত্রী রুহি। খয়েরি সোনালি জামদানি শাড়িতে মোড়ানো শ্যামবতী, মুখে কষ্ট চাপা দেয়া একরাশ কাতরতা।
গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া শেষ বিকেলের রোদ এসে পড়েছে তার কাঁপতে থাকা আঙুলে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো কেমন চিকচিক করছে। রুহি আপ্রাণ চেষ্টা চালায় কান্না থামানোর, তবুও পারছে না মেয়েটা। রেহান এক চোখে ড্রাইভারকে দেখে, আরেক চোখে রুহিকে। তারপর হালকা হেসে বলে, এই যে শ্যামবতী, শুনছ? বিয়ের এত আয়োজন করে তারপর তোমায় নিজের করলাম, কিন্তু তোমার কান্না দেখছি থামার নামই নিচ্ছে না। বলি এখন যদি এমনি করতে থাকো তাহলে তো আমাকেই মনে হয় কান্না শুরু করতে হবে তোমার সাথে। রুহি এহেন কথায় খানিকটা নড়েচড়ে বসল। নাকটা আরেকটু টেনে মুখ ফিরিয়ে বলল, আপনি বুঝবেন না রেহান, মার মুখটা, বাবার মুখটা, পরিবারের প্রতিটি মানুষের চেহারা স্পষ্ট ফুটে উঠছে চোখের সামনে। আমি বলতে বলতেই মেয়েটা আবারও ফুপিয়ে ওঠে। রেহান তার ডান হাত বাড়িয়ে রুহির হাতটা চেপে ধরে। কণ্ঠে তার নরম সুর, বুঝি না বলছ? যেখানে তোমার চোখের জল পড়ার আগেই তোমার মনের উচ্চাটন আমি টের পাই যান, সেখানে এটুকু কষ্ট উপলব্ধি করতে পারব না? রুহি কান্না থামিয়ে রেহানের দিকে তাকিয়ে রইল। ছেলেটার স্নিগ্ধ হাসি মুখটা যেন তার সকল মন খারাপ দূর করে দেবার জন্য যথেষ্ট। রুহিকে থামতে দেখে রেহান আলতো হাসল। এক হাত বাড়িয়ে রাখল মেয়েটার গালের ওপর। বলল, জানো, তোমাকে কাঁদলে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। রুহির ভিজে ওঠা চোখে লাজুক হাসল। সে নিচু স্বরে বলল, ধুর, খালি উল্টো পাল্টা কথা। সামনে ড্রাইভার এসব শুনলে কি ভাববে বলো তো? রেহান নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে। রুহির দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে, সামান্য এটুকু উল্টো পাল্টা কথাই সহ্য হচ্ছে না শ্যামবতী? তাহলে রাতে যখন উল্টো পাল্টা কিছু করব তখন কি করবেন? তৎক্ষণাৎ জিভে দাঁত কাটে রুহি। লজ্জায় হাঁসফাঁস করতে লাগল মেয়েটা। দৃষ্টি হয়ে গেল এলোমেলো। কান দুটো দিয়ে বুঝি গরম ধোয়া বেরুচ্ছে এ মুহূর্তে। গাল দুটোতেও ছড়িয়ে পড়েছে রক্তাভ লালিমা। মেয়েটা কোনোমতে বলল, মুখে একটু লাগাম টানুন রেহান। গাড়িতে আমরা বাদেও আরেকজন আছে। রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ড্রাইভারের উদ্দেশ্যে হাত ছুড়ল, এই সালাম ভাই। সালাম ভাই, শুনছেন? না। সামনে থেকে জবাব আসলো না লোকটার। তা দেখে রেহান মুচকি হাসলেও রুহি বেশ অবাক হল। মেয়েটার এমন অবাক হওয়া দেখে রেহান মৃদু হেসে বলল, সালাম ভাই কানে কম শোনেন। তাই তো তার কানে সবসময় হিয়ারিং এইড পরা থাকে, কিন্তু আজকে আমিই তাকে হিয়ারিং এইড পরতে বারণ করেছি। আর কেন করেছি তা তো তুমি জানোই। প্রথম কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও রেহানের শেষ কথাটায় আবারও খানিকটা লজ্জায় পড়ল রুহি। মাথা নিচু করে মিনমিনে স্বরে বলল, সে না হয় শুনবে না, কিন্তু ফ্রন্ট মিররে তো সবটাই দেখা যাবে। রেহান ভাবুক হল। কপালে দু-তিনেক ভাঁজ ফেলে বলল, ঠিক, একদম ঠিক। বউয়ের সাথে করা রোম্যান্স তো আর অন্য কাউকে দেখানো যাবে না। আচ্ছা 1 মিনিট। বলেই রেহান ড্রাইভারের কাঁধে হাত দিয়ে হালকা চাপড় দিয়ে ডাকল। ড্রাইভারও এবার ঘাড় বাঁকিয়ে রেহানের দিকে তাকায়। এক হাতে কানে হিয়ারিং এইড লাগিয়ে বলে ওঠে, জি ছোট সাব, কিছু কইবেন? হুম। সালাম ভাই, ফ্রন্ট মিররটা একটা রুমাল দিয়ে কভার করে দিন তো। বুঝেনি তো নতুন বউ পাশে, একটু আধটু ফিলিংসের ব্যাপার আছে না? সালাম ভাই পান খাওয়া লালচে দাঁতগুলো বের করে একগাল হাসল। তার এমন হাসি আর রেহানের বেখাপ্পা কথা বার্তা শুনে লজ্জায় পড়ল রুহি। মেয়েটা শাড়ির আঁচলে নখ খুঁজছে বসে। সালাম ভাই রেহানের কথামতো ফ্রন্ট মিররটা রুমাল দিয়ে কভার করে দিলেন। পরক্ষণেই আবারও কান থেকে হিয়ারিং এইড খুলে গাড়ি চালানোতে মনোনিবেশ করলেন। রেহান এবার রুহির দিকে আরেকটু এগিয়ে বসল। মেয়েটাকে নিজের বাহুডোরে বন্দি করে নিল আলগোছে। রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার একটু আদর করি যান। রেহানের গাড়িটা ধীরে ধীরে এসে থামে সাজানো গোছানো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। রেহান নেমে আসে গাড়ি থেকে। তারপর এক হাত বাড়িয়ে দেয় রুহির দিকে। রুহিও রেহানের বাড়িয়ে রাখা হাতটি চেপে ধরে আলগোছে বেরিয়ে আসে।
রেহানের হাতে হাত রেখেই গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাড়ির সদর দরজার সামনে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন সায়েমা খাতুন, রেহানের মা, তার পাশেই আছেন রেহানের বড় খালা, ফুপি, দিদা আর কাজিনরা। রুহিকে সামনে পেয়ে সায়েমা খাতুন মুগ্ধ হাসলেন। রুহির চিবুকে হাত ছুঁয়ে চুমু খেলেন। মুগ্ধ কণ্ঠে বললেন, অবশেষে আমার ঘরে আমার মেয়ে হয়ে আসলো তবে। রুহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল শাশুড়ির পানে। কিছুক্ষণ আগেও মেয়েটার মনে ছিল রাজ্যের উচাটন, বারে বারে মনে উত্থাপিত হচ্ছিল কিছু সংশয়, নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারার উৎকণ্ঠা। কিন্তু এ মুহূর্তে শাশুড়ির মুখের মায়াময় স্নিগ্ধ হাসি আর স্নেহময় কথায় মেয়েটার মনের সকল সংশয় যেন ছুটে পালালো কোথাও। মনটা ছেয়ে গেল একরাশ ভালো লাগায়। সায়েমা খাতুন এবার বধূবরণ করতে লাগলেন। ধীরে ধীরে সুরা পড়ে নববধূ এবং ছেলের গায়ে ফু দিয়ে দিলেন। অতঃপর বললেন, ভেতরে আসো মা। রুহি আলতো করে মাথা দোলায়। এক পা সামনে বাড়াতেই রেহান তার ডানহাত চেপে ধরে তাকে আটকে ফেলে। রুহিও তৎক্ষণাৎ থেমে যায়। সন্দিহান চোখে তাকিয়ে রইল রেহানের দিকে। এমন কাণ্ডে সায়েমা খাতুনসহ বাকিরাও হতবাক হয়ে তাকিয়ে আছে রেহানের দিকে। সায়েমা খাতুন সন্নিগ্ধ কণ্ঠে বললেন, কি হয়েছে রেহান? রেহান একবার মায়ের দিকে তাকায়। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে রুহির দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে ওঠে, আমার মন পিঞ্জিরায় যার আগমন রানীর মতো হয়েছিল, আমার বাড়িতে তার আগমন এত সহজে কিভাবে হবে মা? রানীকে তো রানীর মতোই ভেতরে নেওয়া উচিত, তাই না? সায়েমা খাতুন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছেন ছেলের পানে। হয়তো বুঝতে চেষ্টা করছেন ছেলের পরবর্তী পদক্ষেপ। শুধু যে তিনি এভাবে তাকিয়ে আছেন তা নয়, রুহিও যে সরু চোখে তাকিয়ে রেহানের পানে। মেয়েটা কিছু বুঝে উঠতে যাবে তার আগেই তাকে ফট করে পাজা কোলে তুলে নেয় রেহান। ঘটনার আকস্মিকতায় ভরকে যায় রুহি। চট করে খামচে ধরে রেহানের গলার কাছের পাঞ্জাবির অংশ। এদিকে ছেলের এহেন কাণ্ডে মুখ টিপে হাসছেন সায়েমা খাতুন। মুখে শাড়ির আঁচল গুজে সরে দাঁড়ান দরজার সামনে থেকে। পাশ থেকে রেহানের দাদি তো টিপ্পনি কেটে বলেই ফেললেন, আরে পোলাডা দেহি এখনই বউ পাগল হইয়া গেছে। পাশ থেকে আরেকজন কাজিন বলল, উফ অফ, ভাই তো সেই রোমান্টিক। কেউ কেউ ফিসফিস করে বলছেন, ভাবি জিতছে। এত শত কথার কোনোটাই গায়ে মাখল না রেহান। সে ভাবলেশহীন ভঙ্গিতে রুহিকে নিয়ে আসে বাড়ির ভেতর। মেয়েটাকে ড্রয়িং রুমে না বসিয়ে সিঁড়ি ভেঙে উপরে নিজের রুমের দিকে নিয়ে যাচ্ছে সে। তা দেখে পেছনে থেকে রেহানের ফুপি আসমা বলে ওঠেন, আরে বাবুন, কি করছিস? বউকে এখনই উপরে নিয়ে যাচ্ছিস কেন? এখনও তো ওর সাথে সকলের পরিচয়টাই হল না। রেহান দুটো সিঁড়ির ওপর পা দুটো থামাল। পেছনে না ফিরেই ফুপির উদ্দেশ্যে বলল, সারাদিন মেয়েটার ওপর অনেকটাই প্রেশার গিয়েছে ফুপি। এখন আবার ওকে এখানে বসিয়ে রেখে কষ্ট দেব আর কোন মানে হয় না। হয়তো মেয়েটা মুখ ফুটে নিজের অস্বস্তির কথা বলবে না, কিন্তু আমি জানি সেটা। স্বামী হিসেবে ওর মনের সকল অস্বস্তির অবসান ঘটানো আমার দায়িত্ব। তাছাড়া আমার বউ তো কোথাও হারিয়ে যাচ্ছে না, ও এখন থেকে এ বাড়িতেই থাকবে, তাই তোমরা অন্য যে কোনো সময় ওর সাথে পরিচিত হতে পারবে। তাই এখন ওর রেস্ট নেওয়া প্রয়োজন। কথাগুলো শেষ করেই গটগট পায় মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে গেল রেহান। অথচ তার এহেন কথায় যে পেছনে থাকা আসমা বেগমের মনক্ষুণ্ণ হয়েছে সে খবর কি আছে ছেলেটার? আসমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। মুখ কুঁচকে ভাবির কাছে গিয়ে বললেন, দেখেছ ভাবি, ছেলেটা এখনই কেমন বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে। বলি এখন থেকেই টাইট দিও, না হলে ছেলে কিন্তু হাত থেকে ফসকে যাবে। সায়েমা খাতুন ননদের কথায় মৃদু হাসলেন। শাড়ির আঁচলে মুখ গলার ঘামগুলো মুছে নিয়ে বললেন, ছেলে যদি বউয়ের পক্ষ না নেয় তাহলে কার পক্ষ নেবে আসমা? আমি ছেলে জন্ম দিয়েছি, হাতের কোন পুতুল নয় যে কিনা মায়ের কথা মতো নাচবে। তাছাড়া আমার রেহান কোন মেরুদণ্ডহীন পুরুষ নয় যাকে কিনা আমার টাইট দিতে হবে। আর রইল বাকি রুহির কথা। দেখো আসমা, আমি রেহানকে বিয়ে করিয়ে এ বাড়িতে বউ নয় মেয়ে এনেছি। আর আমার মেয়ের যেটাই সুবিধা আমি সেটাই করব।
আমার মেয়েকে কেউ কষ্ট দিল কিংবা কষ্ট দেবার চেষ্টা করলেও আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা মনে রেখো। এহেন কথায় আসমা বেগমের হাসি মুখটা হঠাৎ করেই থমথমে হয়ে আসে। তিনি কিছু না বলে চলে যান সাইমা খাতুনের সামনে থেকে। মনে মনে ভেঙচি কেটে বলতে থাকে, যেমন শাশুড়ি তেমন বউ। কোন কুক্ষণে যে ভাই এমন একটা বউ ঘরে তুলেছিল কে জানে। রুহিকে কোলে করে ঘরে নিয়ে আসে রেহান। রুহি চারিদিকে একবার আর চোখে নজর বুলাল। পুরো রুম জুড়ে ফুলের সমারোহ। কি সুন্দর করে সাজিয়েছে রুমটা। রুহি খানিকটা লজ্জা পেল, মুখটা নামিয়ে নিল তৎক্ষণাৎ। রেহান আর চোখে সবটাই পরখ করল। মৃদু হেসে রুহিকে খাটে বসিয়ে নিজেও তার সামনে বসে পড়ে। অতঃপর মেয়েটার দিকে ঘোর লাগা নয়নে তাকিয়ে হঠাৎই বলে ওঠে, আচ্ছা শ্যামবতী, তোমার ভাই তো আমাকে রীতিমতো থ্রেট দিয়েছিল, আমি যেন বিনা কারণে তোমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুও না ঝরাই। কিন্তু এখন তো মনে হচ্ছে কথাটা রাখতে পারব না। রুহি এবার খানিকটা সরু চোখে তাকিয়ে রইল রেহানের দিকে। মিনমিনে স্বরে বলল, মানে? রেহান দুষ্ট হাসল। তার চোখে মুখে লেপ্টে গেল একরাশ মাদকতা। সে কেমন ঘোরলাগা কণ্ঠে বলল, কিভাবে রাখব বলো? আজ তো আমি আমার বউকে সারারাত কাঁদাব। কোথাও খুশির আমেজ জমে একাকার, তো কোথাও মন খারাপের আধার। এই যেমনটা হচ্ছে এহসান বাড়িতে। জুবাইদা বেগমতো সেই কখন থেকে মেয়ের ছবি, গায়ের ওড়না বুকে জড়িয়ে হু হু করে কেঁদেই যাচ্ছেন, আর থামবার জো নেই। রাফিয়া বেগমও ভেজা চোখ ক্ষণে ক্ষণে শাড়ির আঁচলে মুছে যাচ্ছেন। মেয়েটা তো তারও বেশ আপন ছিল। রাইসা বেগম বিয়ের ভিডিওগুলো একটু একটু করে দেখছেন আর রুহিটার ছবির স্ক্রিনে আলতো করে চুমু খাচ্ছেন। পাশ থেকে মাইমুনা বেগম লালচোখে বসে আছেন গম্ভীর মুখে। সাব্বির, তায়েফ এবং তাশরিক এহসান একযোগে বসে আছেন বড় ভাইয়ের রুমে। খাটের একপাশে কবির সাহেব, অন্য পাশে তার 3 ভাই। কবির সাহেবের হাতে রুহির একখানা হাতের চুড়ি। হয়তো কোন এক জায়গা থেকে সংগ্রহ করেছেন তিনি। কবির সাহেব গম্ভীর মুখে আলতো হাসলেন। চোখের কার্নিশে জমে থাকা নোনাধরা কেমন চিকচিক করছে। তিনি আবেগময় কণ্ঠে বললেন, জানিস তোরা, আমার রুহিটা না ছোট থেকেই বড্ড মুখচোরা। ওর যদি কোনোদিন কিছু লাগত তাহলেও মুখ বুজে থাকত। খুব সহজে বলতো না। এই যে চুড়িটা দেখছিস, এটা রুহির 15তম জন্মদিনে তাইফ দিয়েছিলি। মেয়েটা আমার যা খুশি হয়েছিল না। কিন্তু হুট করেই একটা চুড়ি হারিয়ে যাওয়ায় সে কি মন খারাপ মেয়েটার। রাগে অভিমানে আর কোনোদিন চুড়িই পরল না বোকা মেয়েটা। এই দেখ না, এই চুড়িটা এখনো কেমন শূন্য হয়ে এখানেই পড়ে আছে, অথচ আমার মেয়েটা আজ অন্যের ঘরে। কথাগুলো বলতে বলতে কখন যে মানুষটার চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু টুপ করে পড়ে গেল সেটা টেরি পেলেন না তিনি। চুপ করে মেয়ের চুড়িটার দিকে তাকিয়ে আছেন একমনে। পাশে বসে থাকা ভাইয়েরাও মৌন রইল এহেন কথার পিঠে। আসলই তো। ঠিক কি বলবেন তারা? মেয়ে বিদায় দেবার মতো কঠিন মুহূর্ত কি আর একটাও আছে কোন বাবার জন্য? বড় ভাইয়ের আলগোছে লুকিয়ে ফেলা অশ্রুসিক্ত লোচন বেশ ধরা খেল সাব্বির সাহেবের কাছে। তিনি থমথমে মুখ করে বসে রইলেন নিজ জায়গায়। দৃষ্টি তার ফ্লোরে নিবন্ধ। গলাটা কেমন ব্যথা ব্যথা হয়ে এসেছে তার। হয়তো বুকের কোথাও একটা চিনচিনে ব্যথাও হচ্ছে বেশ। তিনি যে বড় ভাইয়ের জায়গায় নিজেকে বসিয়ে ফেলেছেন ইতোমধ্যে। তারও তো একদিন মেয়েকে বিয়ে দিতে হবে, বিদায় করতে হবে নিজের কলিজার টুকরোকে। সেদিন তারও কি এমন হাল হবে? নাকি এর চেয়েও খারাপ? পুরো উঠোনের প্যান্ডেল খোলা হলো এতক্ষণে। আশপাশের লোকগুলো ডেকোরেশনের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন নিজেদের মতো করে। অনিক আর রৌদ্র এতক্ষণ সবটাই হাতে হাতে ঠিকঠাক করেছে। এখানকার কাজগুলো শেষ করলেই শেষ। এই তো কালকের মধ্যেই তাদের সবাইকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, কেননা বৌভাত তো ঢাকাতেই হবে। রৌদ্র সকলের কাজগুলো তদারকি করছে। তখনই তার ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। অতঃপর কথা বলতে বলতে পুকুর ঘাটের দিকে চলে আসে। অনিক একবার আর চোখে দেখল সবটা। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিজের কাজে মনোযোগ টানে সে। কিয়তক্ষণ বাদে সেখানে উপস্থিত হয় শিশির।
মেয়েটা হালকা গলা খাকারি দিয়ে ওঠে। উদ্দেশ্য, অনিকের মনোযোগ টানা। অনিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শিশিরকে দেখতে পেয়ে ভ্রু গোটায়। অতঃপর মেয়েটাকে এক প্রকার উপেক্ষা করে আবারও সামনে তাকিয়ে নিজের কাজ করতে থাকে। শিশির যেন এতে বেশ আহত হল। অনিকের থেকে এমন উপেক্ষা যে মোটেও আশা করেনি সে। শিশির আহত গলায় বলল, অনিক, তুই আমায় এভাবে ইগনোর করছিস কেন? অনিক নিজের কাজ থামাল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে পেছনে ঘুরল সে। পরক্ষণেই দেখতে পেল শিশিরের হাতে একগাদা লাগেজ। অনিক একবার সেদিকে তাকিয়ে আবারও ভ্রুকুটি করে তাকায় শিশিরের পানে। গম্ভীর গলায় শুধায়, ইগনোর করছি না, কাজ করছি। বাই দা ওয়ে, তোমার হাতে এত লাগেজ কেন? কোথাও যাচ্ছ নাকি? শিশির আহত হাসল। গলায় একরাশ তাচ্ছিল্য এনে বলল, আমার যাওয়া কিংবা না যাওয়ায় কি কারো কিছু আসে যায় অনিক? সবাই তো নিজেদের মতো ব্যস্ত। শিশিরের এহেন কথার কিছুই বোধগম্য হল না অনিকের। সে কেমন বিরক্ত চোখে তাকিয়ে রইল শিশিরের দিকে। তা দেখে শিশির আবারও স্মিত হাসল। বলল, বিরক্ত হচ্ছিস? আচ্ছা, ঠিক আছে। তোকে আর বিরক্ত করব না। তুই বরং আমার একটা ছোট্ট কাজ করে দিস কেমন? কি কাজ? ফটফট কণ্ঠে জিজ্ঞেস করল অনিক। শিশির এবার শুকনো ফাঁকা ঢোক গিলে চোখের কোণে জমে থাকা পানিগুলোকে হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলে, আমি চলে যাচ্ছি। তুই শুধু এটুকুই রোদকে জানিয়ে দিস কেমন? কুচকে থাকা ভ্রু আরও খানিকটা কুচকে আসে অনিকের। তৎক্ষণাৎ বলে ওঠে, এটা আমি কেন বলতে যাব? তোমার ভালোবাসার মানুষ, তুমি গিয়ে বললেই পারো। এবার বুঝি তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শিশিরের ঠোঁটে। মেয়েটা তার ভেজা চোখ দুটো ক্ষণে ক্ষণে মুছেও বুঝি শান্তি পাচ্ছে না কিছুতেই। সেকেন্ডের ব্যবধানে তা যেন আবারও ভিজে উঠছে। শিশির ধরে আসা গলায় বলল, ভালোবাসা? হা। হাসালি অনিক। যেই মানুষটার হৃদয় জুড়ে অন্য কারোর বসবাস, তার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজতে চাওয়া শুধুই বিভ্রান্তি। শিশিরের এমন কথায় যারপরনাই অবাক হল অনিক। সে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অবাক গলায় প্রশ্ন ছুড়ল, মানে? শিশির আহত হেসে আবারও বলল, মানেটা খুব সহজ অনিক। রোদের জীবনে আমি নই, অন্য কেউ আছে। যাকে কি না সে পাগলের মতো ভালোবাসে। যার কথা মনে করে সে আনমনেই হাসে। যাকে সে বয়ে বেড়ায় নিজের শয়নে স্বপনে, প্রতি মুহূর্তে। ও যেদিন বলেছিল ও তার আত্মীয়র মধ্যেই কাউকে ভালোবাসে, বিশ্বাস কর, আমি সেদিনই ভেবেছিলাম ও আমায় ভালোবাসে। কিন্তু না, আমার ধারণা একেবারেই ভুল বেরুল অনিক। একেবারেই ভুল। কথাগুলো শেষ করার আগেই হু হু করে কেঁদে ওঠে শিশির। কাঁদতে কাঁদতে নিজের মুখ ঢেকে নেয় দুহাতে। আর অনিক? ছেলেটা কেমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। হতবাক মন বারে বারে শুধু এটাই বলছে, অনিক, তুই তাহলে এতদিন ভুল বুঝেছিস রোদ ভাইকে। ভুল বুঝে যা নয় তাই শুনিয়েছিস মানুষটাকে। নিজের মনের এহেন বক্তব্যে নিজেকেই বেশ ছোট মনে হল অনিকের। চোখে মুখে লেপ্টে গেল অপরাধের ছাপ। মনে এসে ভিড় জমিয়েছে একরাশ অপরাধবোধ। ছেলেটার মাথাটা তৎক্ষণাৎ নুয়ে গেল। চোখ দুটোর কোটরও ভরে এলো আলগোছে। সে আর সেখানে দাঁড়াল না। এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে গেল পুকুর ঘাটের দিকে। এদিকে শিশির ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল অনিকের যাওয়ার পথে। চারিদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে বেশ কিছুক্ষণ আগে। তাই তো চারিদিকে নিস্তব্ধতার পাশাপাশি অন্ধকারও ছড়িয়ে ছিটিয়ে আছে। অনিক এমন বিদঘুটে অন্ধকারের মাঝেও ধীর পায়ে এগিয়ে আসে রৌদ্রের নিকট। রৌদ্র এখনও ফোনে কথা বলছে। মিনিটের ব্যবধানে অনিক এসে রৌদ্রের পাশাপাশি দাঁড়ায়। কথা বলার একফাঁকে রৌদ্র আর চোখে খেয়াল করল পাশে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে আবারও সামনের অন্ধকারে নিবন্ধ করে কথা চালিয়ে গেল নিজ উদ্যোগে। পাশে দাঁড়ানো অনিক বারে বারে ঢোক গিলছে। মনে মনে কথা গোছাচ্ছে বেশ। কিছুক্ষণ পর রৌদ্রের কথা শেষ হল।
ফোনটা পকেটে পুরে অনিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? কিছু বলবি নাকি? অনিকের কি হলো কে জানে? ছেলেটা ফট করে জড়িয়ে ধরল রৌদ্রকে। হঠাৎ আক্রমণে খানিকটা পিছিয়ে যায় রৌদ্র। এক হাতে অনিকের পিঠ চাপড়িয়ে বলল, কি হলো আবার? এমন করছিস কেন? তৎক্ষণাৎ জবাব এলো না অনিকের থেকে। কিয়তক্ষণ বাদে নাক টানার শব্দ আসলো তার থেকে। রৌদ্র হকচকায়। জোর করে অনিককে নিজের থেকে ছাড়িয়ে ছেলেটার মুখ বরাবর ফোনের ফ্ল্যাশ লাইট অন করে। দেখতে পায় সুদর্শন যুবকটার লাল হয়ে আসা কান্নামাখা মুখ। রৌদ্র অনিকের এমন হাবভাবে কিছুটা অস্থির হল। বলল, এই অনি, কি হলো তোর? হুট করে কাঁদছিস কেন? ইকরার কথা মনে পড়েছে তোর? ঠিক আছে, চল এক্ষুনি তোর দেখা করিয়ে নিয়ে আসি। বলেই ছেলেটার এক হাত চেপে সামনে এগুতেই যাবে তার আগেই পেছনে থেকে রৌদ্রের হাতটা টেনে ধরে অনিক। রৌদ্র আবারও পেছনে ঘুরল। তখনই সে শুনতে পেল অনিকের মোটা হয়ে আসা কণ্ঠ, আমায় মাফ করে দাও ভাইয়া। কথাটার সঠিক ভাবার্থ বুঝল না রৌদ্র। সে ভ্রুকুটি করে জিজ্ঞেস করল, হঠাৎ মাফ চাইবার কারণটা কি? অনিকের দৃষ্টি এখনও মাটিতে। ছেলেটা বুঝি রৌদ্রের সাথে দৃষ্টি জোড়া দেবার ক্ষমতাও হারিয়েছে। আমি তোমায় ভুল বুঝেছিলাম ভাইয়া। শিশিরের কথানুযায়ী আমিও ভেবেছিলাম তুমি সত্যিই হয়তো শিশিরকে ভালোবাসো আর আমার বনুর সাথে টাইম পা। কথাটা শেষ করবার আগেই তার মুখের চোয়াল সজোরে শক্ত হাতে চেপে ধরে রৌদ্র। অনিক ভরকে যায়। দূর হতে আসা ক্ষীণ আলোয় রৌদ্রের রাগের প্রকোপে শক্ত হয়ে আসা দৃঢ় চোয়াল দেখে খানিকটা ভয় পেয়ে যায় নরম মনের ছেলেটা। পরক্ষণেই শুনতে পায় রৌদ্রের কাঠোকাঠ কণ্ঠে বলা কথাটা, তুই আমার ভাই দেখে এই কথাটা বলার পরও তোর মুখটা এখনও অক্ষত অবস্থায় আছে। তোর জায়গায় যদি অন্য কেউ থাকত, তাহলে আইসোয়ার এখনই তার মুখটা ভেঙে গুড়িয়ে দিতাম। কথাটা শেষ করে তৎক্ষণাৎ অনিককে ছেড়ে দেয় রৌদ্র। অনিক বেচারা ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে বুকে থুতু ছিটিয়ে বুকে হাত ডলতে থাকে। ফর্সা মুখশ্রীতে হয়তো ইতোমধ্যেই শক্ত আঙুলের ছাপ পড়ে গেছে, কিন্তু সেদিকে যেন বিন্দুমাত্র পাত্তা নেই ছেলেটার। সে আছে নিজের ভয় পাওয়া মনটাকে শান্ত করতে। এদিকে রৌদ্র ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। হয়তো রাগ কমানোর বৃথা চেষ্টায় তৎপর সে। অনিক আর চোখে দেখল সবটা। পরক্ষণেই বলল, সরি ভাইয়া, এই শেষবারের মতো মাফ করে দাও। আর কোনোদিনই এমনটা হবে না, কথা দিচ্ছি। না। এহেন কথাতেও রৌদ্রের হাবভাবে তেমন কোন পরিবর্তন লক্ষিত হল না। রৌদ্র মাথার চুলগুলো পেছনে দিকে টেনে ধরে ঘাড় নিচু করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণের নীরবতাকে ছাপিয়ে শোনা যায় রৌদ্রের কণ্ঠ, ছেলেবেলার দাগ কাটা খাতার পাতায় যেমন নাম লিখে রাখা হয়, ঠিক তেমন করেই আমি তার নামটা হৃদয়ের ভেতর লিখে রেখেছি। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু আমার ভালোবাসা, এটা যে সেই শৈশবেই আটকে আছে, কেবল তোর বোনের জন্য। আর তুই কি না বলছিস আমার হৃদয়ে ঝড় তোলা প্রথম মায়াবিনীর জন্য আমার অনুভূতি নেহাতি টাইমপাস? আবারও মাথা নিচু করে ফেলে অনিক। কথা আটকে আসছে তার। এরূপ স্বীকারোক্তির পিঠে বলার মতো কোন ভাষা আদৌ কি জানা আছে তার? না, জানা নেই তো। ছেলেটা মাথা নিচু রেখে কান্না আটকাবার বৃথা চেষ্টায় মগ্ন। তখনই তার কাঁধে হাত রাখে রৌদ্র। অনিকও প্রায় সঙ্গে সঙ্গে চোখ তোলে ওপরে। রৌদ্র বলল, প্রথমবার এমনটা বলেছিস, দুঃস্বপ্ন ভেবে মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমনটা স্বপ্নেও চিন্তা করিস না অনিক। তা না হলে আমি হয়তো ভুলে যাব তুই আমার ভাই। অনিক সবটা শুনল কি না কে জানে। সে রৌদ্রের কথা শেষ হবার আগেই বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, কথা দিচ্ছি আর ভুল হবে না। রৌদ্র গম্ভীর মুখেই আলতো হাসল। অনিকের দিকে একবার তাকিয়ে জায়গা ত্যাগ করল গটগট পায়ে। রাত্রি খুব একটা হয়নি। এই তো সবে 9:30 বাজে। রৌদ্র গটগট পায়ে বসার ঘরে ঢুকে অদূরেই দৃষ্টি ফেলে মায়ের ক্রন্দনরত মলিন মুখটা দেখতে পেয়ে বুক চিরে একটা ক্ষুদ্র নিঃশ্বাস বেরিয়ে আসে তার। রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে মায়ের কাছে।
আলতো হাত বাড়িয়ে মায়ের মাথার ওপর চুলগুলো আলগোছে গুছিয়ে দিয়ে বলল, এখানে এভাবে বসে না থেকে ঘরে গিয়ে একটু রেস্ট নাও মা। জুবাইদা বেগম মাথা তুললেন। ছেলের দিকে নিজের ছলছল চোখজোড়া নিবন্ধ করে তাকিয়ে রইলেন কিয়তক্ষণ। পরক্ষণেই হু হু করে কেঁদে ওঠে ছেলের কোমর জড়িয়ে ধরেন তিনি। রৌদ্র মাকে জড়িয়ে ধরে আলতো হাতে। মায়ের মাথার ওপর চিবুক ঠেকিয়ে নরম সুরে বলে, কেঁদো না মা, বুড়ির জন্য দোয়া করো, ও যেন ঠিকমতো সংসারটা করতে পারে। জুবাইদা বেগম ছেলের বুকে মাথা রেখেই নাক টানলেন। ধীরে ধীরে মাথা উঠিয়ে ছেলের দিকে তাকালেন আবারও। রৌদ্র সযত্নে দুহাতের সাহায্যে মায়ের ভিজে থাকা আখিদয় মুছে দিল। বলল, আর কেঁদো না, পরে আবার মাথা ব্যথা হয়ে যাবে। জুবাইদা বেগম মাথা নাড়ালেন। শাড়ির আঁচলে চোখ মুছলেন আলগোছে। রৌদ্র এবার পাশে বসা রাফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মেজো মা, তুমিও ঘরে গিয়ে একটু রেস্ট নাও, সারাদিন তো আর কম খাটাখাটুনি করলে না। রাফিয়া বেগম ভেজা চোখে হাসলেন। মাথা নাড়িয়ে কিছু বলতে যাবেন তার আগেই রৌদ্র আবারও বলে ওঠে, না, তোমার আর কোন কথা শুনছি না, দেখি ওঠো এখান থেকে। বলেই ছেলেটা রাফিয়া বেগমের হাত টেনে উঠিয়ে দেয়। তারপর তার এক হাত চেপে ধরে সিঁড়ি অবধি এগিয়ে দিয়ে বলল, যাও, এখন আর নিচে নামার প্রয়োজন নেই। অগত্যা রৌদ্রের এমন জোর দেওয়া কথায় এক প্রকার হার মানলেন রাফিয়া বেগম। তিনি বিমুগ্ধ নয়নে রৌদ্রের দিকে তাকিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল তার। তারপর আর চোখে অদূরের চেয়ারে অন্যমনস্ক হয়ে বসে থাকা জুবাইদা বেগমের দিকে তাকিয়ে বললেন, মায়ের খেয়াল রাখিস বাবা। রৌদ্র মেজো মাকে আশ্বাস দিয়ে বলে ওঠে, তুমি চিন্তা করো না মেজো মা, আমি আছি মায়ের পাশে। রৌদ্রের এহেন কথায় স্মিত হাসলেন রাফিয়া বেগম। প্রিয় বান্ধবীর দিকে তাকিয়ে ফোঁস করে একটি নিঃশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে। তার চলে যাবার পর রৌদ্র ফিরে আসে মায়ের কাছে। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চলো মা, তোমায় ঘরে যাই। জুবাইদা বেগম দুর্বল শরীরটা খানিক নাড়িয়ে দু হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। এই বয়সটার এই এক জ্বালা, কোথাও একটু বসলেই হয় অমনি হাঁটুর গিটের ব্যথায় শরীর যেন আসার হয়ে আসে তার। রৌদ্র মায়ের এহেন পরিস্থিতি দেখে কালবিলম্বহীন মাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে ওঠেন জুবাইদা বেগম। ছেলের দিকে হতবাক চোখে তাকিয়ে বললেন, কি করছিস টাকি বাবা? পড়ে যাব তো, নামিয়ে দে রোদ, আমার ভয় লাগছে। রৌদ্র শুনল না মায়ের কথা। কোনো প্রকার তোয়াক্কা না করে মাকে কোলে তুলে নিয়ে আসে মায়ের রুমে। সতর্ক হাতে মাকে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় সে। অতঃপর বলে ওঠে, কোন কথা না বলে চুপচাপ বসো এখানে, আমি আসছি। রৌদ্র কথাটা শেষ করে চলে যেতে নিলে জুবাইদা বেগম ছেলের বাহাত চেপে ধরেন। রৌদ্র সাথে সাথে থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল সে। পরক্ষণেই শুনতে পেল মায়ের দুর্বল কণ্ঠ, কোথায় যাচ্ছিস বাবা? মায়ের কথার প্রত্যুত্তরে মুচকি হাসল রৌদ্র। হাতের ওপর থেকে মায়ের হাতটা ছাড়িয়ে বলল, আসছি, 1 মিনিট। বলেই সেখান থেকে চলে যায় রৌদ্র। এদিকে ছেলের যাওয়ার পথে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন জুবাইদা বেগম। খানিকক্ষণ সময় বাদে রৌদ্র ফিরে আসে ঘরে। হাতে তার খাবার ট্রে। রৌদ্র খাবার ট্রেটা টেবিলের ওপর রেখে সেখান থেকে খাবার ভর্তি প্লেটটা হাতে তুলে নেয়। অতঃপর মায়ের সামনে বসে দক্ষ হাতে খাবার মাখাতে লাগল সে। তা দেখে জুবাইদা বেগম মাথা নাড়ালেন। বাবা, আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না রে, প্লিজ তুই খাবারটা রেখে দে রৌদ্র এবারেও কানে তুলল না মায়ের কথা। সে একমনে মেখে যাচ্ছে খাবার। তারপর লোকমা তুলে মায়ের মুখের সামনে ধরে বলে ওঠে, দুপুরেও খাওনি তুমি? হয়তো ভেবেছ ছুটোছুটির মধ্যে থাকলে কেউ হয়তো সেদিকে খেয়াল করবে না, তাই তো? দেখো মা, না খেয়ে থাকলে কি আর দুঃখ কমবে তোমার? কাদার জন্য হলেও তো কিছুটা শক্তি প্রয়োজন, তাই না? তাই বলছি একটু খেয়ে নাও।
তারপর না হয় মন ভরে আবারও কেঁদো কেমন। ছেলের এহেন কথায় না চাইতেও ফিক করে হেসে ফেললেন জুবাইদা বেগম। ভেজা চোখে ছেলের দিকে তাকিয়ে আলতো করে গালে হাত রাখলেন। মুগ্ধ কণ্ঠে বললেন, বেশ কথা শিখেছিস তো বাবা। কি দারুণ করে মানুষের মন খারাপগুলো উধাও করে দিতে পারিস। রৌদ্র বিমোহিত হাসল মায়ের কথায়। দুষ্টমির স্বরে বলল, দেখতে হবে না ছেলেটা কার। জুবাইদা বেগম দুর্বল মাথা নাড়িয়ে সায় জানালেন ছেলের কথায়। তারপর রৌদ্রের হাত থেকে খাবারটা আলগোছে মুখে পুরে নিলেন। অতপর চিবুতে লাগলেন অন্যমনস্ক হয়ে। মনে মনে ভাবছেন, মেয়েটা নতুন জায়গায় ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারছে তো। বেশ কিছুক্ষণ পর খাওয়া শেষ হল জুবাইদা বেগমের। রৌদ্র উঠে গিয়ে হাতটা ধুয়ে আসে। তারপর ফিরে এসে মায়ের পাশে বসে বেডসাইড টেবিলের প্রথম ড্রয়ার হাতড়ে মায়ের গিটে ব্যথার ঔষধ বের করে মায়ের হাতে তুলে দেয়। জুবাইদা বেগমও বাধ্য মানুষের মতো চুপচাপ গিলে নিলেন ঔষধটা। ঔষধ খাওয়া শেষে হাতে থাকা খালি গ্লাসটা টেবিলের ওপর রাখলেন তিনি। রৌদ্র এবার মাকে শুইয়ে দিল বিছানায়। এগিয়ে এসে মায়ের মাথার কাছে বসে আলতো হাতে মাথাটা বুলিয়ে দিতে লাগল সযত্নে। জুবাইদা বেগম বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন ছেলের মুখপানে। কিয়তক্ষণ পর আলতো করে চোখ বুজে নিলেন তিনি। হয়তো ছেলের নেওয়া যত্নে সকল দুশ্চিন্তা ছাপিয়ে একরাশ শান্তি অনুভব হচ্ছে তার। রৌদ্র ততক্ষণ মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল যতক্ষণ না তার মা ঘুমিয়ে পড়ে। রাত 10:25। রৌদ্র মাত্রই নিজের ঘরে এলো। শরীরটায় তার একরাশ ক্লান্তি এসে ভর করেছে যেন। তার ওপর এমন বিদঘুটে গরমে ছেলেটা ঘেমে নিয়ে একাকার। এক্ষুনি একটা গোসল না নিলেই নয়। রৌদ্র ক্লান্ত পায়ে এগিয়ে যায় ওয়ার্ড্রবের কাছে। সেখান থেকে একটা কালো ট্রাউজার আর টাওয়েল নিয়ে ছুটে যায় ওয়াশরুমে। প্রায় মিনিট 10 পর বেরিয়ে আসে রৌদ্র। ছেলেটার সারা শরীরে বিন্দু বিন্দু পানি কণা লেগে আছে আষ্টে পৃষ্ঠে। পর্নের ট্রাউজারটাও নাভির বেশ কিছুটা নিচে নামানো। ফলে পেটানো দেহখানা বরাবরই উন্মুক্ত। রৌদ্র এক হাতে টাওয়েল দিয়ে চুলগুলো মুছতে মুছতে এগিয়ে আসে বিছানার কাছে। হাতে থাকা টাওয়েলটা কিছুটা দূরে ছুঁড়ে ফেলে অতঃপর আর কিছু না ভেবে ক্লান্ত দেহখানা এলিয়ে দেয় বিছানায়। ক্লান্ত চোখজোড়া তার যেই না বন্ধ করবে অমনি ঘরের হালকা ভিড়িয়ে রাখা দরজায় ঠকঠক শব্দ হয়। তৎক্ষণাৎ বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলে রৌদ্র। বিরক্তিতে ডানহাতটা মুষ্টিবদ্ধ করে বিছানাতেই আঘাত করে বসে সে। পরক্ষণেই আবারও শব্দ হয় দরজায়। রৌদ্র কাঠোকাঠ কণ্ঠে বলে ওঠে, দরজা খোলাই আছে, কে আসবেন আসুন। ধীরে ধীরে ঘরে প্রবেশ করে অরিন। মেয়েটার নিচু করে রাখা চোখ দুটো যেই না ওপরে তুলল অমনি তার দৃষ্টি আটকে গেল বিছানায় অর্ধচিত হয়ে পড়ে থাকা রৌদ্রের ওপর। ছেলেটার পাদুটো বিছানার বাইরে ঝুলছে। উন্মুক্ত গায়ের সর্বত্র জুড়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা। অরিনের বুকটা তৎক্ষণাৎ খানিকটা কেঁপে ওঠে। গলায় নেমে আসে চিরচেনা শুষ্কতা। বেহায়া চোখ দুটো দেখো না, কিভাবে গিলে খাচ্ছে ছেলেটাকে। অরিন যেন এক প্রকার যুদ্ধ চালাচ্ছে নিজের দৃষ্টি সরাতে রৌদ্রের ওপর থেকে, কিন্তু বেহায়াগুলো তা মানলে তো। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও কারো কোনরা শব্দ না পেয়ে ভ্রু গোটায় রৌদ্র। শোয়া ছেড়ে হাতের ওপর কিঞ্চিত ভর দিয়ে তাকায় দরজার দিকে। দেখতে পায় অরিনকে, যে কি না এ মুহূর্তে তার দিকেই হা করে তাকিয়ে আছে। রৌদ্র বাঁকা হাসল। চট করে লাফ দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে। এমন কাণ্ডে অরিন ভরকে গেল খানিকটা। তৎক্ষণাৎ রৌদ্রের ওপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যত্র এলোমেলো দৃষ্টি ফেলল সে। রৌদ্র ধীরে ধীরে এগিয়ে আসে অরিনের কাছে। অরিন এবার ঘাবড়ে যায়। ধীরে ধীরে কদম পিছিয়ে নেয় মেয়েটা। প্রায় 2-3 কদম পেছাতেই রৌদ্র খপ করে তার এক হাত চেপে ধরে। মেয়েটা সঙ্গে সঙ্গে হকচকিয়ে ওঠে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। রৌদ্র তার এহেন দৃষ্টির কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে ঘরের মাঝামাঝি এনে দাঁড় করাই। অতঃপর নিজে গিয়ে একবার দরজার বাইরে আশেপাশে পরখ করে সন্তর্পণে দরজাটা ভেতর দিয়ে লাগিয়ে দেয়। অরিন এবার মিনমিনে স্বরে বলে ওঠে, দরজাটা লাগাবেন না প্লিজ, আমি চলে যাব। ফট করে দরজা ছেড়ে এগিয়ে আসে রৌদ্র। মেয়েটার প্রায় অনেকটা কাছাকাছি এসে দাঁড়িয়ে অরিনের গালে আলতো হাত রেখে বলল,
আসার সময় আমায় জিজ্ঞেস করে এসেছিলি? আসিসনি তো। তাছাড়া আমার রুমে একবার আসলো, আমার অনুমতি ব্যতীত রুম ছেড়ে যাওয়া নিষেধ। অরিন হতবুদ্ধির ন্যায় শুনল কথাটা। কি মনে করে যেন মুখ ফুটে বলেই ফেলল। এই নিয়ম আবার কবে থেকে উদয় হল? রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিনের মুখের ওপর এসে আছড়ে পড়া অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে হাসকি স্বরে বলল, ধরে নে, আজকে থেকে উদয় হল। শুধুমাত্র তোর জন্য। কথাটা শুনে অরিন মুচকি হাসল। সঙ্গে সঙ্গে তার গালে দেখা মিলল বরাবরের গর্ত দুটো। রৌদ্র মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে রইল সেদিকে। কখন যে নিজের অজান্তেই পরপর শুকনো ঢোক গিলে ফেলল, টেরই পায়নি সে। অরিন সরু চোখে তাকিয়ে দেখল রৌদ্রের ঢোক গেলা। ঢোক গিলবার সময় রৌদ্রের অ্যাডামস অ্যাপেলটা স্পষ্ট চক্ষুগোচর হয়েছে তার। কি যে সুন্দর লেগেছে তার কাছে, বলে বোঝানো মুশকিল। এর পাশাপাশি অরিন কিছুটা অবাকও হল। কই, এতদিন তো একবারও এ বিষয়টা চোখে পড়েনি তার। পরক্ষণেই নিজের মনকে বুঝো দিল এহেন যুক্তিতে, হয়তো এতদিন এতটা কাছ থেকে ছেলেটাকে পরখ করা হয়নি বিধায় এসব চোখে পড়েনি তার। অরিনের কি হলো কে জানে। সে কেমন বোধ বুদ্ধি হারিয়ে আলগোছে ছুঁয়ে দিল রৌদ্রের অ্যাডামস অ্যাপেল। রৌদ্র এবার হুঁশে ফিরে নিজের ঘোরলাগা দৃষ্টি ছাপিয়ে অরিনের কাজকর্মগুলো সরু চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ। তখনই তার কানে আসে অরিনের সম্ভাষণ। আপনার অ্যাডামস অ্যাপেলটা কি সুন্দর ডাক্তার সাহেব। রৌদ্র বিমোহিত হাসল অরিনের কথায়। এক হাতে অরিনের কোমর জড়িয়ে তাকে খানিকটা উঁচুতে তুলে আরেকটু কাছে টেনে আনে নিজের। পরক্ষণেই নিজের মুখটা অরিনের গাল ছুঁয়ে কানের কাছে নিয়ে আসে রৌদ্র। এদিকে রৌদ্রের এহেন স্পর্শে সব ভুলিয়ে লজ্জায় হাঁসফাঁস করতে লাগল অরিন। ছোট্ট দেহখানা ছটফট করতে লাগল রৌদ্রের হাতের বাঁধনে। তখনই তার কানে আসে রৌদ্রের ফিসফিস করে বলা কথা, শুধুই কি অ্যাডামস অ্যাপেলটা সুন্দর? আর কিছু না? একটু ভালো করে তাকিয়ে দেখ, তোর গোটা ডাক্তার সাহেবটাই বেশ সুন্দর সানশাইন। কি বলিস? বলেই মেয়েটার কানের পিঠে আলতো করে নাক ঘষে দেয় রৌদ্র। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে অরিন। খামচে ধরে রৌদ্রের বুকের কাছে শার্টের অংশ। চোখ কুচকে বন্ধ করে ফেলে লজ্জায়। রৌদ্র বাঁকা হাসল। মেয়েটার মুখের সামনে মুখ এনে অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলল, চোখ খুল সানশাইন। খুলল না অরিন। ভীতসন্ত্রস্ত মনে মাথা নিচু করে রাখল তখনও। রৌদ্র এবার অরিনের নাক বরাবর নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল। অরিনও তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিল আরেকটু। লজ্জায় চিবুক ঠেকিয়েছে গলার কাছে। রৌদ্র মেয়েটাকে আরেকটু বাজাতে বলল, এখন চোখ খুলতে এত লজ্জা? অথচ কিছুক্ষণ আগেও আমার উন্মুক্ত শরীরটা ড্যাবড্যাব চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলি। কই, তখন তো এমন লজ্জায় চোখ নামিয়ে নেসনি। ফট করে চোখ খোলে অরিন। ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, মানে না, আমি ওভাবে তাকাইনি। তাহলে বলছিস আমি মিথ্যা বলছি? দাঁতে জিভ কাটে অরিন। রৌদ্রকে শুধরে দিয়ে বলল, আরে না না, আমি সেটা বলিনি। আমি বলছি, আমি আপনার শরীরের দিকে তাকাইনি। এহেন কথায় ভ্রুকুটি করে রৌদ্র। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাহলে কোথায় তাকিয়েছিলি তুই? আমার এত সুন্দর হট অ্যান্ড বোল্ড সেক্সি শরীরটার দিকে না তাকিয়ে কোন আহামরি সম্পদের দিকে তাকিয়েছিলিস তুই? এবার যেন গেরাকলে পড়ল অরিন। একটা সত্য লুকোতে কতগুলো মিথ্যা বলতে হলো তার। মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে নিজের। তা দেখে রৌদ্র তৎক্ষণাৎ মৃদু চেঁচিয়ে ওঠে। অরিন ভরকে যায়। অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র অস্থির গলায় বলল, তুই আমার কাজ নিজে করছিস কেন? এত বড় সাহস কোত্থেকে আসলো তোর? রৌদ্রের কথার একচুলো বোধগম্য হল না অরিনের। মেয়েটা হতবিহব্বল চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? ফোঁস করে নিঃশ্বাস ফেলল রৌদ্র। মেয়েটার ঠোঁটের দিকে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে বলল, তোর শরীরের প্রতিটি অংশ আমার সানশাইন। তোর শরীরের সর্বত্র জুড়ে শুধুই আমার ছোঁয়া থাকবে জান। সেখানে আমি ব্যতীত তোর ছোঁয়াও সহ্য হবে না আমার। অরিন এবার বুঝল ব্যাপারটা।
সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নিল সে। ইস, লজ্জায় কান দুটো থেকে যেন ধোঁয়া বেরুচ্ছে তার। গাল দুটোয় ছেয়ে গেছে রক্তাভাভা। রৌদ্র বেশ বুঝল মেয়েটার মনের অবস্থা। সে আলতো হাতে নামিয়ে দিল মেয়েটাকে। তারপর অরিনের এক হাত টেনে তাকে বিছানায় বসিয়ে দিল। অতঃপর কোনরূপ কথা না বলে টুপ করে শুয়ে পড়ল মেয়েটার কোলে মাথা রেখে। এত সব ঘটনার পুরোটা সময় জুড়ে অরিন ছিল একেবারেই হতভম্ব। কি থেকে কি হচ্ছে এটাই বুঝে আসছে না মেয়েটার। রৌদ্র এবার অরিনের কোলে মাথা রেখে নরম সুরে বলল, সানশাইন, মাথাটা একটু টিপে দে, প্রচুর ব্যথা হচ্ছে। আহারে, ছেলেটার এমন আবদারে একেবারেই গলে পানি অরিন। সে ধীরে ধীরে নিজের নরম আঙুলের সাহায্যে আলতো করে টেনে দিতে লাগল রৌদ্রের চুলগুলো। রৌদ্র আবেশে চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎই রৌদ্র বলে ওঠে, আচ্ছা, তুই হঠাৎ এখানে কেন এসেছিলি? অরিন নিজের হাতের কাজ অব্যাহত রেখে ধিমি স্বরে বলল, অ্যাকচুয়ালি এমনিতেই এসেছিলাম, তেমন কোন স্পেসিফিক কারণ নেই। দুষ্টু হাসল রৌদ্র। দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ওহো, তাহলে রাত বিরেতে আমাকে দেখতে বুঝি মনটা খুব আনচান করছিল আপনার? এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় অরিন। হাত দুটো থেমে গেল হতবাক্তায়। রৌদ্রে কথার প্রত্যুত্তরে এখন ঠিক কি বলা উচিত, হয়তো সেটাই ভাবছে সে। মেয়েটা আমতা আমতা করতে লাগল। তা দেখে রৌদ্র বলল, থাক, আর ক্লারিফিকেশন দিতে হবে না। যা বুঝার বুঝে নিয়েছি আমি। তাছাড়া তুই চাইলেই যখন তখন আমায় দেখতে আসতে পারিস সানশাইন। আফটার অল, আই এম অল ইয়োর্স। রৌদ্রের বলা শেষ কথাটা যেন একেবারেই মন ছুঁয়ে দিল অরিনের। মেয়েটা বিজয়ী হাসল। নিজ থেকে রৌদ্রের কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। রৌদ্র পুরোপুরি থমকে গেল। অরিনের মুখটা যে তার একেবারেই কাছে। অরিনের দেহের মিষ্টি সুঘ্রাণটা পাগল করে দিচ্ছে তাকে। তার ওপর মেয়েটার এমন ছোটখাটো স্পর্শ যে যেকোনো সময় তাকে বোধ বুদ্ধি হারিয়ে ফেলতে বাধ্য করবে। রৌদ্র ফাঁকা ঢোক গিলল। আবেশে চোখ বন্ধ করে নিল আলগোছে। মনে মনে নিজের পুরুষালী নিষিদ্ধ অনুভূতির সঙ্গে একদফা যুদ্ধ চালাল বেশ। অরিন ধীরেসুস্থে রৌদ্রের কপাল হতে ঠোঁট সরায়। মুচকি হেসে বলে, আমিও শুধুই আপনার ডাক্তার সাহেব। রৌদ্র চোখ খোলে, তাকায় অরিনের দিকে। ছেলেটার চোখ দুটো ইতোমধ্যেই কেমন লাল হয়ে আসছে। অরিন হকচকিয়ে ওঠে। অস্থির গলায় বলে, কি হয়েছে আপনার? হঠাৎ করে এমন দেখাচ্ছে কেন আপনাকে? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল ঘন ঘন। কেমন যেন এক অদ্ভুত শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, অরি, চল আমরা বিয়ে করে ফেলি। থমকায় অরিন। চোখ দুটো হয়ে আসে বর্ষর। হতবিহব্বল কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, মানে? রৌদ্র মেয়েটার কোলে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নেয়। শুষ্ক অধর জোড়া জিভ দিয়ে ভিজিয়ে আবারও নিঃশ্বাস ফেলে ঘন ঘন। ছেলেটার এমন হাবভাব কিছুতেই বোধগম্য হচ্ছে না অরিনের। সে অস্থির গলায় আবারও বলল, কি হয়েছে বলুন না। রৌদ্র এবার কোন কথা না বলে শক্ত করে মেয়েটার কোমর জড়িয়ে ধরে। অরিনের পেট বরাবর নিজের মুখ গুজে দেয় সন্তপর্ণে। অরিন আরেক দফা কেঁপে ওঠে। কাপা কাপা হাত বাড়িয়ে রাখল রৌদ্রের পিঠে। থেমে থেমে বলল, ডাক্তার সাহেব। রৌদ্র নিজের জায়গাতে থেকেই বলল, চল বিয়ে করে ফেলি সানশাইন। পরবর্তীতে যা হবার দেখা যাবে। আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না রে। তোর কাছে আসলেই ইচ্ছে হয় তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে, তোকে মন ভরে আদর করতে। ইচ্ছে করে তোকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে, কিন্তু এগুলো যে কিছুই করতে পারছি না আমি সানশাইন। বারে বারে আটকে যাচ্ছি অদৃশ্য এক বেড়াজালে। আমি আমি আর পারছি না রে। আমি তোকে চাই, খুব করে চাই। প্লিজ আমার হয়ে যা সানশাইন। অরিন চুপচাপ শুনল তার পাগল প্রেমিকের কথা। সে আলতো হাতে রৌদ্রের পিঠে মালিশ করতে করতে বলল, এতটা অধৈর্য কবে থেকে হলেন আপনি ডাক্তার সাহেব?
এতদিন তো এতটা অধৈর্য দেখিনি আপনাকে। রৌদ্র মুখ তুলল। অরিনের দিকে তাকিয়ে থেকে বলল, সবটাই তোর জন্য হয়েছে। এহেন কথায় অরিন যেন আকাশ থেকে পড়ল। জিজ্ঞেস করল, আমার জন্য? রৌদ্র ফটফট কণ্ঠে জবাব দেয়, তা নয়তো কি? এতদিন আমি শুধু নিজের অনুভূতির সঙ্গে একতরফা লড়াই করতাম, তখন তো তুই আমায় বাধ্য করিসনি তোকে ভালোবাসার কথা স্বীকার করাতে। কিন্তু উইদিন তোর ওসব কথার জোরে নিজের সকল নিষেধাজ্ঞা ছাপিয়ে বলে দিলাম নিজের মনের অনুরক্তিগুলো। এখন যেহেতু তুই সবটা জেনেই গিয়েছিস, সেহেতু নিজেকে আর আটকে রেখে কি লাভ বল? তাই তো দিন দিন আমি রৌদ্র কেমন অধৈর্য হচ্ছি। শেষ কথাটা মেকি গাল ফুলিয়ে বলল রৌদ্র। তা দেখে সিরিয়াস মুডেও যেন হেসে কুটি কুটি খাওয়ার মতো অবস্থা অরিনের। মেয়েটা হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দিল আলগোছে। রৌদ্র একবার আর চোখে মেয়েটার হাসির দিকে তাকিয়ে পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ফেলে। বিড়বিড় করে বলে ওঠে, নেভার শো ইউর উইকনেস টু এনিওয়ান। চলবে ইনশাআল্লাহ।